আনুমানিক 23 বছর চলতেছে। 23 বছর চলছে, কিন্তু আপনাকে দেখে মনে হয় একটু বেশি বয়স, কারণ স্বাস্থ্যটা বেশি হয়ে গিয়েছে এবং চেহারার মধ্যে পরিবর্তন এসছে। সেটার পেছনেও কারণ আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো রাজীব, আমরা ছোটোবেলা থেকে শুরু করি, হ্যাঁ, এবং আজকের এই গল্পে ওর মা বাইরে অবস্থান করছে, যদি প্রয়োজন হয় ওর মাকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো, ওর ছোটো ভাইও আছে, তো সবই প্রয়োজন হলে, না হলে হয়তো আনবো না। তো রাজীব, শুরু করি একেবারে ছোটোবেলা থেকে, যেখান থেকে মনে আছে। আমার যখন জন্ম হয় তখন আমি সবাই বলছিল ও মৃত জন্ম হয়েছিল, ও তো বেঁচে নাই, ও তো মারা গেছে। আমার যখন জন্মটা হয়, এটা আপনি শুনেছেন? আমি আমার আম্মু বললো কি যে তুই যখন হয়েছিলি তখন তুই মারা গেছিলি, তখন সবাই বলতেছে ও তো মারা গেছে, ও তো বেঁচে নাই, ও মৃত জন্মাইছে। তারপর অনেকে কান্নাকাটি করতেছে, আমার মা তো কোনো বোন নেই। আমার নানা অনেক কষ্ট করে আমার মাকে বিয়ে দিয়েছে। সবাই কেউ রাজি ছিল না যে আমার মাকে বিয়ে দেওয়া হয় এত কম বয়সে, 16 বছর বয়সে আমার মাকে বিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমার জন্ম হওয়ার পরে সবাই বলতেছে মারা গেছে। এরপরে আমার 1-2 ঘন্টা পরে নাকি আমি একটা শ্বাস নিয়েছি জন্ম হওয়ার পরে। তখন সবাই খুশি বাড়ি যে জব্বর মিয়ার নাতি হয়েছে, মৃত হয়েছে, আবার 2 ঘন্টা পরে আবার জীবিত। সবাই অনেক আবার সবাই খুশি হয়েছে। আমরা অনেক গরিব ফ্যামিলির মানুষ ছিলাম, আমার বাবাও গরিব ছিল, আমাদের বসতভিটা প্রথম ছিল না। আচ্ছা, আমরা এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাওয়ার পরে আমরা এক জায়গায় আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পরে আমাদের কোনো জমির কিছু ছিল না, যা অনেক কষ্ট করে আমার বাবা মাটি কাটতো, খেতে কাজ করতো। এরপর আমাদের যাকে একটা জমি রাখার পরে আমি পড়াশোনা করতাম, পড়াশোনা করতাম। যখন আমার 4 বছর 5 বছর হয় তখন থেকে আমার মা আমাকে মুক্তবে দিয়ে দেয়, তখন থেকে আমি পড়াশোনা শুরু করি। আচ্ছা, এরপর আমার বাবা মাটি কাটতো, একদিন চিন্তা করলো আর মাটি কাটবো না, কিছু টাকা দিয়ে ব্যবসা করবো। আচ্ছা, তখন কিছু টাকা দিয়ে বাবা ব্যবসা শুরু করলো, তরকারি কাঁচামালের ব্যবসা শুরু করলো, বাজারে নিয়ে বিক্রি করতো। তারপরে অনেক কষ্ট করতো। আমার যখন 4 বছর তখন থেকে আমি বাজারে যাইতাম, বাবাকে হেল্প করতাম, বাবা আবার নিয়ে যেত, অনেক কষ্ট করতাম। এরপরে আমি ভর্তি হওয়ার পরে গ্রামের অনেকে বলতেছি গরিব ছেলে, হেরা কি পড়ালেখা করলে কি হেরা কি পড়ালেখা হইব, ওরা তো এক গ্রামতে চাইরা অন্য গ্রাম আইছে, হেরা কিসের পড়ালেখা। যাক, কেউ মিশতো না আমাদের সাথে, আমরা তো অনেক গরিব ছিলাম, কেউ মিশতো না। তারপর পড়ালেখা শুরু করি, যখন 5ম শ্রেণীতে উঠি, ভালো রেজাল্ট করলাম। ভালো রেজাল্ট করার পরে তখন থেকে আমি দৈনিক যাইতাম স্কুল শেষ করে সকালবেলা আমি বাজারে ঘুম থেকে ফজর নামাজ পড়ে বাজারে যাইতাম। যখন 6-এ উঠি তখন থেকে। তো বাজারে গিয়ে কি করতেন? বাজারে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে বাবার সাথে তরকারি বেচতাম। তরকারি বিক্রি করতেন? আপনার বাবা বাজারে কাঁচা বাজারে বিক্রি করতো? কাঁচা বাজারে তরকারি বিক্রি করতো। আচ্ছা। এরপরে যখন 8টা-9টা বাজতো তখন আমি বাবাকে বলতাম, বাবা আমি তো স্কুলে যাইতে হইব, আমাকে একটু সময় দিতে হইব, আমি স্কুলে সময় দিতে হইব, আমি তো কাঁচা বাজারে ব্যবসা করলে হইব না, আমি তো নিজের জীবন নিজে গড়তে হইব। তখন বাবা বললো, যা তোর ভাল লাগে যেটা এটা কর। তারপর আমি স্কুলে গেলাম, 9টার সময় বাজার থেকে চলে গেলাম। চলার পরে স্কুলে যাওয়ার ঘন্টা করলাম। আবার 4টার সময় যখন ছুটি দিত তখন আবার বাজার চলে আসতাম। চলে আসার পরে আবার তরকারি বেচার পরে আবার রাত্রে হইতো, তখন আবার বাড়িতে চলে যেতাম। আচ্ছা। যাওয়ার পর পড়াশোনা করতাম। পড়াশোনা করে 6, 7, 8 অনেক ভালো ছিলাম, অনেক ভালো রেজাল্ট করছি। কোন স্কুলে পড়তেন? আমি খারাতিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। খারাতিয়া উচ্চ বিদ্যালয়? অনেক ভালো রেজাল্ট করছিলাম। তখন সবাই গ্রামে বলতো হেরার দিয়ে কি পড়ালেখা হইব। তখন কারোর সাথে মিশতে পারতাম না ভালো মতো করে, যে এত গরিব মানুষ পড়ালেখা করলে, আজকে সমাজে যদি একজন গরিব মানুষ কিছু করতে চায়, অনেক মানুষ অনেক কিছু বলে যে হেরা গরিব হয়ে আজকে আর এত দূরে ঘুরতে চায়, দরকার কি, কাজ করে খাও, রাস্তাঘাটে এটাই ভালো। তখন 9ম শ্রেণীতে উঠলাম। 9ম শ্রেণীতে ওঠার পরে আমার জন্মটা যখন নানুর বাড়িতে হয় তখন থেকে আমি নানুর বাড়িতে থাকি। আমার নানুর বাড়ি আমাদের বাড়ি পাশে। আমি নানুর বাড়িতে থাকি বাবার সাথে তরকারি দোকানদারি করতাম, সব কিছু করতাম। এরপরে আমার এসএসসি পরীক্ষা হয়। এর আগে একটু ঘটনা বলেন। হ্যাঁ, এর আগে একটু ঘটনা বলতে চাই। আমার দাদা, আমার ফুয়াতো ভাইয়ের কারণে, ফুয়াতো ভাই অনেক ছোটোবেলা, তার ফুয়াতো ভাই যখন তার মায়ের গর্ভে ছিল তখন তার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে আমার দাদা ওর নাতির টানে নিজের দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে আসি। ওর সেবা যত্ন করে, ওর বড় হয়েছে, ও এখন বর্তমানে অ্যাডভোকেট।
আমরাই আমার বাবে ওকে পড়ালেখা করাইছি। আমার বাবে সব টাকাই দিছে। আমার প্রতি তো অতটা টান ছিল না, ওর প্রতি এতটা টান ছিল। ও বর্তমানে অ্যাডভোকেট হয়েছে, আমাদের সাথে কোনো রিলেশন নাই। তখন কিছু মামলা মকদ্দমা জড়িয়ে গেছিল। জড়িয়ে যাওয়ার পরে আমরা সব টাকা আমরা ওকে হেল্প করি, আমার ফুফাতো ভাইকে, যে ওর চাচাতো ভাইয়ের সাথে মামলা মকদ্দমা জড়ে যায়। এরপরে আমরা অনেক টাকা দিই, আমরা অনেক ঋণ করে কিস্তিতে আইনে এই টাকাগুলা এই ফুফাতো ভাই দিই। টাকা পয়সা দিছে, দেওয়ার পরে ফুফাতো ভাইরে ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নেওয়ার পরে 4-5 মাস জেল গেছিল। আচ্ছা, আপনার অ্যাডভোকেট ফুফাতো ভাই। তো এই গল্পটা আপনি কেন বলতেছেন, কি দরকার গল্পটার মধ্যে? এর মধ্যে আমাদের আর্থিক অনটনে পড়ে যাওয়ার আরেকটা কারণ হয়েছে। মানে ওই ওনার টাকা পয়সা হেল্প করছে, হেল্প করার পরে উনি যখন জেলখানা থেকে আসে তখন ওনার ফার্স্ট ফাইনাল পরীক্ষা বাবা বলতেছে ওনাকে কিছু বলা দেবে না, টাকা পয়সার ব্যাপারে ও পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে যখন আমার বাবা টাকা খুঁজতে গেছে ওর কাছে, যে আমি তো কিছু টাকা দিছি, ঋণ করে তো অনেক টাকা তোর পেছনে খরচ করছি, তুই টাকাগুলো দিতে হইব। তখন বলতেছি কিসের টাকা, তুমি তো আমাকে টাকা দাও নেই। তখন আমাদের 3-4 লক্ষ টাকা অনেক ঋণ হয়ে যায়। এখান থেকে আমাদের কষ্ট শুরু হয়ে যায়। শুরু হয়ে যাওয়ার পরে বাবা তরকারি দোকান ছাড়িয়ে দিছে। এখন আমরা কি করব, কিভাবে খাবো, অনেক কষ্টতে আছি। আসার পরে অনেক কষ্টতে থাকার পরে আমার বাবা আবার বেকার, কিছু করে না, আমরা না খেয়ে থাকতেছি। তারপর আমি মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষা A+ পাবো ইনশাল্লাহ, আমি আশাছিলাম A+ পাবো। যাক, একটা সাবজেক্টে আমার A+ উঠে গেছে। যাক, আমি 4.9 পেয়ে SSC পাস করি। SSC পাস করার পরে কেউ বলতেছে না যে আর পড়ালেখার দরকার নাই, কিছু কর। না, আমি বলতেছি না, আমি পড়ালেখা করবো, আমার পড়ালেখা দরকার, আমি পড়ালেখা করবো। আমার ভালো রেজাল্ট ছিল, আমি ভালো কলেজে ভর্তি হই। আচ্ছা, সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজে আমি ভর্তি হই। কোন বিশ্ববিদ্যালয়? সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ। ওটা কি কুমিল্লাতে? সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ। আচ্ছা, ওই কলেজে আমি যখন ফর্মটা নিই তখন গ্রামের অনেকে বলতেছে, কি রে তুই ভর্তি হবি, এত ভালো কলেজে ভর্তি করার দরকার নাই, গ্রামের তার নর্মাল কলেজ আছে, এত টাকা পয়সা দিয়ে পারবি না, ওই কলেজে অনেক টাকা পয়সা লাগে। তারপর আমি আর ভর্তি হলাম, ভালো রেজাল্ট করলাম। আবার এইচএসসিতে রেজাল্ট করার পরে এর আগে আমার বাবা বিদেশ চলে যায়, অনেক টাকা আবার ঋণ করে আবার বিদেশ চলে যায়। এইচএসসি রেজাল্ট হওয়ার পরে ভালো রেজাল্ট আসার পরে আমি প্রথম ন্যাশনাল ভার্সিটিতে অ্যাপ্লাই করি। পাবলিক বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দিতে পারি নাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল। তো ওই দিন আমার পুলিশের পরীক্ষা ছিল। আচ্ছা, এর কারণে আমি আর পরীক্ষা দিতে পারি নাই। এরপরে আমি ন্যাশনাল ভার্সিটিতে ফর্ম টানি। ফর্ম টানাতে আমার বিবিএ সাবজেক্ট আসে। বিবিএ? জি, বিবিএ। আচ্ছা, কমার্সের ছাত্র ছিলাম তো, বিবিএ সাবজেক্ট আছে। তারপরে আসার পরে ফ্যামিলি বলতেছে যে আমি তো টাকা দিতে পারবো না, তোর ইচ্ছা মতন তুই পড়াশোনা কর। তখন আমার মাথা ছিল, তখন বাবা কোথায়? দেশের বাইরে? বাবা দেশের বাইরে। আচ্ছা, দেশের বাইরে। যাক, ভালো রেজাল্ট করার পরে ফ্যামিলি বলতেছে তোকে আমি পড়ানোর জন্য টাকা পয়সা দিতে পারবো না, তোর ইচ্ছা মতন তুই কর। তারপরে আমি কি করবো, পড়ালেখা ছেড়ে দিলাম। পড়ালেখা ছেড়ে দিলেন বলে? পড়ালেখা ছেড়ে দিছি, আর করবো না। ফ্যামিলির 2 ভাই আছে, এক ভাই। আপনাকে ভর্তির টাকা দিতে পারতেছিল না? এত খারাপ অবস্থা? জি, অনেক খারাপ অবস্থা ছিল। মানুষের সাথে সাহায্য খোঁজা যায় না, তাহলে ঋণ দিলে ঋণ দেওয়া যায়। ঋণ খুঁজলে মানুষ থেকে পাওয়া যায়, যে সুদে টাকা যদি দিতে দাও তাহলে পারা যায়, কিন্তু এভাবে সাহায্য করে না। আচ্ছা, আমার 2 বোনের চিন্তা করছি, 2 বোন পড়াশোনা করতে হবে। কয় ভাই বোন আপনারা ততদিনে? আমরা 2 ভাই 2 বোন। আপনি সবার বড়? আমি সবার বড়। তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি পড়াশোনা ছেড়ে দিই, আমার 2 বোন পড়ালেখা করতে হবে, আমার ছোট ভাই ওর পড়ালেখা করতে হবে, ওর কথা ভেবে আমি পড়ালেখা ছেড়ে দিই। আচ্ছা, ওকে। তারপর ছেড়ে দেওয়ার পরে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করলাম। মানে এসএসসি পাস করার পরে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করলাম। ইলেকট্রিশিয়ানের কাজ আপনি শুরু করলেন কিভাবে, মানে বেছে নিলেন কিভাবে যে এই কাজটাই আপনি করবেন? আমার মামা কাজ করতো, আমার মামা ইলেকট্রিশিয়ানের কাজ করতো, মামার সাথে সাথে যাইতাম, মামার কাছে যাইতাম, কাছে গিয়ে শিখতাম। আচ্ছা, শিখার পরে আমার 2 বছরে আমার কাজ শিখা হয়ে যায়। কি কাজ করতেন? আমি ইলেকট্রিশিয়ানের কাজ করতাম, বিল্ডিং এর কারেন্টের লাইন টানতাম, তারপরে পাইপ ফিল্টারের কাজ করতাম। আচ্ছা, ওকে। পাইপ ফিল্টারের কাজ করতাম। এটা কি মানে কুমিল্লা শহরে এসে করতেন? না, গ্রামে বিভিন্ন বাড়িতে যে কাজ করতাম। আচ্ছা, এগুলা দিয়ে আমার ফ্যামিলি চালাইতাম। ওকে।
কয় টাকা ইনকাম হতো এগুলো করে মাসে? 300 টাকা দিত রোজ, প্রতিদিন 300 টাকা? প্রতিদিন 300 টাকা। আচ্ছা, 300 টাকা ফ্যামিলি চালাইতাম। দুই বোন পড়াশোনা করতেছে, ছোট ভাই পড়াশোনা করতেছে, এদের খরচ দিতাম। এরপরে চিন্তা করলাম একদিন আমার চাকরি হয়ে যায়। আমার কোথায়? পল্লী বিদ্যুৎ অফিসে। ও, পল্লী বিদ্যুৎ অফিসে আপনার চাকরি হয়ে যায়? চাকরি হয়ে যায়। কত সালে এটা? আপনার 18 সালের। আচ্ছা, 18 সালে। 18 সালে আমার চাকরি হয়ে যায়। 18 সালে চাকরি হয়ে যায়। একজনের মাধ্যমে আমি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে চাকরিটা নিয়ে নিছি। কিসের চাকরি ছিল এটা? পল্লী বিদ্যুৎ অফিসে। সেটা তো ঠিক আছে, কিন্তু চাকরিটা কিসের? আপনার পোস্ট কি? পোস্ট কিছু বলে নাই, একজনের মাধ্যমে চাকরি লইছি তো, পোস্ট বলে নাই। পোস্ট বলবে না কেন? এটা কিসের চাকরি? তখন আমি বুঝতে পারি না যে আমার সাথে জানি প্রতারণা হইতেছে। আচ্ছা, আমি প্রতারণার শিকার হয়েছি। ওনাকে আমি 1 লক্ষ টাকা দিই। 1 লক্ষ টাকা আপনি কোথায় পান? 1 লক্ষ টাকা আমার মামা দিছে। আচ্ছা, আমার মামা বিদেশে থাকে তো, আমার মামা দিছে। মামা দেওয়াতে ওকে আমি 1 লক্ষ টাকা দিই। আপনি টাকা পয়সার জন্য আপনি কলেজে ভর্তি হতে পারতেছিলেন না, আবার আপনি 1 লক্ষ টাকা মামার কাছ থেকে ম্যানেজ করে ফেলেন? কিছু করতে হবে, কিছু করার জন্য হলে ওরা দেবে, পড়ালেখার জন্য দিব না। 18 বছর মামার বাড়িতে ছিলাম, 18 বছর ওরা টাকা পয়সা দেয় না পড়াশোনার জন্য। ওকে, যখন আমার ভালো পজিশনে যাইতে চাই তখন তারা দিবে, কিছু করতে ছিলাম। তারপর টাকা দিই। টাকা দেওয়ার পরে একদিন সকালবেলা শুয়ে রয়েছিলাম 10টার দিকে। তখন ছিল শীতকাল, আমি কম্বল গা দিয়ে ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে দেওয়ার পরে মামা ফোন দেয়। মামা ফোন দিয়ে বলতেছে একটা কাজ আছে, কাজ করবি? মামার কাছে আমি আর কিছু টাকা পাই। আমি তখন চিন্তা করলাম মামার কাছে যেহেতু টাকা পাই, কাজ করলে আরো বেশি টাকা দিবে। আপন মামা, ওকে, আপন মামা, যে কাজ করলে আরো বেশি টাকা দিবে, আমি কাজে যাই। আমার চাকরিতে যাইতে হবে মার্চের মাসে। আমার ফেব্রুয়ারিতে আমি 1 মাস শেষ নিতেছি, চাকরিতে যাব। তখন আমার মামা আমাকে কাজে নিয়ে যায়, ফোন করে ওই বাড়িতে কাজ আছে, ওই কাজ করতে হবে। কাজ করতে যাওয়ার পরে বাড়ি থেকে গেলাম, তখন আমি কাজে যাই। কাজে যাওয়ার পরে টিউবওয়েল ছিল আপনার, টিউবওয়েলটা উঠাইয়া মোটর বসাইতে হবে টিউবওয়েলে। আচ্ছা, টিউবওয়েল বসাইতে হবে। এটা ছিল বাথরুমে, টিউবওয়েলটা ছিল বাথরুম, ছোট বাথরুম, গ্রামে তো। এই টিউবওয়েল উঠাইয়ার পরে মোটর বসাইবে। আচ্ছা, তখন আমি আমার এক হেল্পার নিয়ে আমি ঢুকি রুমে। ঢুকার পরে উপরে দিয়ে একটা ছিদ্র আছে, টিউবওয়েলের রড উঠানোর জন্য, 20 ফুটের রড। এই রডটা উঠানোর জন্য একটা আছে, ছিদ্র আছে। তখন আমি উপরে দিয়ে তাকে ছিদ্রটা দেখলাম যে টিউবওয়েলটা কমে রডটা উঠাই। আচ্ছা, কাজ করতে গিয়ে টিউবওয়েলের উঠে মোটর বসাতে গিয়ে আমি কারেন্টের শর্ট খাই। কারেন্টের শর্ট খেয়ে তখন আমি সেন্স ছিল না আমার, আমি কি কারেন্টের শর্ট খাইছি না কি হয়েছে আমার সেন্স ছিল না। তখন আমি পড়ে যাই, অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার পরে কেউ কাছে যেতে পারে না। 11,000 ভোল্ট ছিল তখন, কেউ যে কাছে যেতে পারে নাই। টিউবওয়েলের রডটা কারেন্টের তারে লেগে যায়। লেগে যাওয়ার পরে যখন গলার পরে এরপরে ছাড়ছে, তখন এর আগে ছাড়ে নাই। আমার শরীর পড়তে আছে যতক্ষণ পারছে পড়ে চলছে। আপনার তখন সেন্স ছিল না? আমার সেন্স ছিল না তখন, সেন্স ছিল না আমার। রডটা আপনার 5 ইঞ্চ 5 সুতা রড, এটা ছাড়িয়ে গেছে পড়তে। এরপর আমাদেরকে ছাড়িয়ে গেছে। আপনার হাতে কি ছিল? আপনি কি ধরছিলেন, নাকি আপনার শরীরের উপর কোনো কিছু ছিল? মানে ঘটনাটা কি করছে? হাত দিয়ে রড উপরে দিকে উঠে তুলেছিলাম। ওই রড ইলেকট্রিসিটি হয়েছিল? জি, বাড়ির ছাদের উপরে দিয়ে লাইন গেছে, 11,000 ভোল্টের লাইন গেছে। আমি তখন বলতে পারি না। ওই রডটা লাগছে হলো ওই ইয়ার সঙ্গে, তারের সঙ্গে। তারই নিচে ছিলাম তো, তারই লাগছে। আমরা ছিলাম রুমে, যাদের বাসায় কাজ করছিলাম, হেরা বলে নাই যে আমাদের ছাদের উপরে দিয়ে এত বড় লাইন গেছে, তোমরা দেখে কাজ করো। তখন লাগার পরে সবাই তাকিয়ে দেখতেছি, আমরা পড়তেছি, আমরা 2 জন। আমাদেরকে ছিটকে দূরে ফেলে দেয়, আবার কাছে টানে রড। আমরা তো রুমে ছিলাম তো, বাইরে হলে তো শর্ট করে ফেলে দিত। আর এখানে তো আপনার আবার কাছে টানে আনি, ইলেকট্রিসিটি টানে নিয়ে আসে, কাছে আনে আবার শর্ট করে পরে ওয়াল আঘাত খাওয়ার পরে চুরে গেছে, মাথা বাতি গেছে, পুড়ে গেছে। আবার কাছে আসার পরে রড, ততক্ষণে রড গলে গেছে। তখন আমাদেরকে ছেড়ে দিছে। সরাতর পর কেউ কাছে যায় না, এত গন্ধ, কেউ কাছে ধরতে পারতেছে না। তোর বাড়ির মহিলারা কি করছে, আমি তো 5 ফুট 7 ইঞ্চি ছিলাম, আমি তো একটু স্বাস্থ্য ছিলাম। তখন আমাকে টানে হেসড়ে বের করছে মহিলারা। হ্যাঁ, মহিলাদের টানে হেসড়ে বের করছে বাথরুম থেকে। আমার পিঠের মাংস সব ছুলে গেছে, মাংস খুঁয়ে পড়তেছে। সাথে আর কে ছিল? আপনার মামা? না, মামা ছিল না, আমার হেল্পার ছিল। ওর কি অবস্থা? ওর একটা হাত, ওর এত সমস্যা হয় নাই, ওর সমস্যা নেই। আমি একটা জিনিস বুঝলাম না, মানে রডটা আপনি উপরের দিকে তুলেছেন, সেটা গিয়ে লাগছে ইয়ার সঙ্গে 11,000 ভোল্টে তারে।
11,000 ভোল্টের তারে গিয়ে লাগছে। তো এই রডটা আলটিমেটলি আপনার কোথায় ছিল, কিসের রড এটা? টিউবওয়েলের রড। এই টিউবওয়েলটা উঠে আপনার মোটর বসাইলাম আমি। টিউবওয়েলের সাথে রড থাকে কই? হ্যাঁ, গ্রামে রড থাকে, 20 ফুট রড থাকে। শীতকালে পানি থাকে না, তো তখন 20 ফুটের রড বসাইলে আপনার পানি আসে টিউবওয়েলে গ্রামে। রড মানে কি, রডের পাইপের কথা বলতেছেন নাকি? না, রড টিউবওয়েলে যখন চাপে তখন রড থাকে একটা। আমি জানি না, আমার আইডিয়া নাই। না, আমাদের গ্রামে না, আমাদের গ্রামে 20 ফুট শীতকালে পানি থাকে না। ওইটা তুলতে গিয়ে উপরে হচ্ছে তার সাথে লাগছে। আপনার তো ধরা, ওটা তো আপনাকে মেরে ফেলার কথা। না, পুরো যখন 11,000 ভোল্ট যখন পর্যন্ত ছাই না হয় ততক্ষণ ছাড়ে না। তো এতক্ষণ তো আপনার ডেড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মারা যাওয়ার কথা। তাহলে বেঁচে থাকলেন কিভাবে? সেন্স ছিল না। তারপর সেন্স নাই আমার, সবাই মহিলারা বের করছে। বের পরে আমার শরীরের মাংস খুঁয়ে পড়ে গেছে, অনেক মাংস খুঁয়ে পড়ে গেছে। আপনাকে যখন ওরা বের করছে তখন রডটা কোথায়? রড গলে ছাড়িয়ে গেছে। ও আচ্ছা, ওটার সাথে লাগছে ওখান থেকে গলে ওখান থেকে ছেড়ে দিছে রড আপনার হাতেই ছিল বা ওরকম কোনো কিছু ছিল? তারপর বার করছে। পুরো ঘটনাটা ওর মতো করে বলতে পারতেছে না সামহাও, ও ক্যামেরা দেখে অনেক বেশি নার্ভাস হয়ে গেছে। তবে এটা ঠিক যে ওর যে ঘটনা ঘটেছে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। সামহাও ও সার্ভাইভ করে গেছে। কারণ আমি ইলেকট্রিসিটির ব্যাপারে আমি যেটা জানি, এই ধরনের ইলেকট্রিক শক মানে হলো যে মুহূর্তের মধ্যে মৃত্যু, কিন্তু সামহাও সার্ভাইভ করেছে এবং ওর সঙ্গে যে আছে সেও সার্ভাইভ করেছে। বাট এটা সার্ভাইভ না, এটা আসলে জীবন মৃত্যু যেটাকে বলে। তো কি হলে আপনার তখন আপনার সেন্স নাই? আপনাকে আমি কি কারেন্টের শট খাইছি না খাইছি কিছু বলতে পারি না। আচ্ছা, তারপর আমাকে একটা সিএনজিতে উঠাইলো। উঠার পরে কুমিল্লা আমাদের মেডিকেল হসপিটালে নিবে। নেওয়ার পরে অর্ধেক রাস্তা নেওয়ার পরে সবাই বলতেছে না, হাসপাতাল নিয়ে কোনো লাভ হবে না, ও তো মারা গেছে, ওর শরীরের মাংস তো ঝলসে গেছে, ও কীভাবে বেঁচে থাকবে, আমরা বাড়িতে নিয়ে যাই ওকে, হাসপাতাল নিয়ে কোনো লাভ হবে না। তারপরে এক ভাই বলতেছে না, ওকে আমরা কুমিল্লা থেকে নিয়ে আসবো, কুমিল্লা আগে হাসপাতাল নিয়ে দেখি। তখন প্রথমে তো আমাকে কুমিল্লা মেডিকেল নিয়ে নেওয়া হয়। নেওয়ার পরে ডাক্তাররা বলতেছে মারা গেছে সম্ভবত, কোনো তো খবর নাই। 10-20 মিনিট পরে আমি একটা হামি দিই। 20 মিনিট পরে আমি একটা হামি দিই। হামি দেওয়ার পরে সবাই বলতেছে না বেঁচে আছে। তখন ডাক্তাররা আসে, দেখার পরে বলতেছে তাড়াতাড়ি আপনারা ঢাকাতে নিয়ে যান, এখানে আমাদের কোনো কিছু করার নেই। তখন আমাদেরকে যে মাংসগুলো জলসে গেছে, ছিটে পড়ে গেছে, এগুলা বেন্ডিজ করে দেয় কুমিল্লা মেডিকেল থেকে। তখন তো আমার মার যে অবস্থা হয়েছে, মায় তো ধরে কুমিল্লা গেছে। কুমিল্লা যাওয়ার পরে মায় যাকে অ্যাম্বুলেন্স ধরতে পারছে, অ্যাম্বুলেন্স ধরার পরে মায়ের তো যে অবস্থা, আমার কাপড় ছিল না প্যান্টে, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি উলঙ্গ ছিলাম, শরীর পুড়ে গেছে। আপনার কি ওই সময় সেন্স ছিল? সেন্স ছিল না। তখন আমার মায়ের যে উন্নাটা ছিল, উন্নাটা দিয়ে আমাকে লুঙ্গি মতন বানিয়ে একটা প্যাচ দিছে, আমি তো উলঙ্গ ছিলাম, পুড়ে গেছে সব। আচ্ছা, আমার মার উন্নাটা দিয়ে আমার গামছা বাইতে দিছে। ওই ছেলেটার কি অবস্থা? যে ওই ছেলেটা পুড়ে গেছে। ওই ছেলেটাকে বলছে যে ঢাকা নিতে হবে। আচ্ছা, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না, ঢাকা নিয়ে যান। তখন আমার মার ওড়নাটা দিয়ে আমাকে প্যাচ দেয়। প্যাচ দেওয়ার পরে ঢাকা মেডিকেল নেওয়া হয়। তখন আমার কাশপুর যাওয়ার পরে, আমাদের বাড়িতে কুমিল্লা কাশপুর যাওয়ার পর আমার অ্যাম্বুলেন্সে জানা নেই। আমি একবার তাকাই দেখলাম যে আমি কাশপুর আসলাম, কী হয়েছে আমার, আমি জানি কানেক্টে লাগছে, আমি বলতে পারি না। আমার তো চিৎকার চেঁচামেচি চলতে আছে, জ্বালা যন্ত্রণা এত কঠিন, পোড়া রোগীর মতন কঠিন দুনিয়াতে আর নাই। তখন আমি জ্বালা দিয়ে তাকার পরে দেখলাম আমি কাশপুর। আমি বলতেছি মা, কাশপুর তোমরা কাঁদো সবাই কাঁদতেছে। মামা ছিল তখন, আমার নানা ছিল, সবাই বসে কাঁদতেছে। আমি কিছু, কী হয়েছে আমার তো কিছু হয় নাই, তোমরা কাঁদো তো মা বলতেছে তোর তো কিছু হয় নাই, সমস্যা নেই, আমরা ঢাকা থেকে আবার বাড়িতে চলে আসবো তোকে নিয়ে। তারপর আবার সেন্স চলে গেছে। সেন্স চলে যাওয়ার পরে ঢাকা মেডিকেলে নিচে নেওয়ার পরে শোয়াতে ডাক্তার বলতেছে ওর 2টা হাত পা কাটতে হবে আজকের মধ্যে যদি বাঁচতে চান তাহলে। তখন তো আমার মার যে অবস্থা হয়েছে, কান্দে আমার মা অনেক কষ্ট করে আমাদের বলছে। আমার মা বেশ হয়ে গেছে, যন্ত্রণ। ডাক্তার বলতেছে আজকেই কাটতে হবে ওর 2 পাটা, 2 হাত 2 পা, তা না হলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তখন একদিন ঢাকা মেডিকেল ছিলাম। এগুলো কি আপনি শুনতেছিলেন নাকি পরে আপনার মায়ের কাছ থেকে? আমার মা পরে বললো কি একদিন ঢাকা, আমি তো সেন্স নাই, আমার সেন্স ছিল না। আমার জানি এত বড় দুর্ঘটনা হয়েছে তাও আমি বলতে পারি না। আমি কিছু কথা বলতে পারি, কিন্তু আমার জানি শরীর ঝলসে গেছে, যন্ত্রণা এত বেশি ছিল, শুধু আমার যন্ত্রণা হইতেছে, মানে আমার হাতের মূল খেয়াল নাই, পায়ের দিকে কোনো খেয়াল নাই, যে আমার 2টা হাত পা পুড়ে গেছে, মাথা পড়ে গেছে, ওই দিকে আমার খেয়াল নাই। আমি চিৎকার চেঁচামেচি করতেছি যে আমার চাকরিতে যাইতে হবে, ফেব্রুয়ারি মাসে আমার দুর্ঘটনা, মার্চ মাসে আমার চাকরিতে যাইতে হবে, মা
আমরা তো চাকরিতে যাইতে হইব। তখন মামা বলতেছে, আরে বাগিনা তোর কিছু হয় নাই, শুধু একটা আঙুল কাটলে চলবে, সমস্যা নাই, তুই চাকরিতে যেতে পারবি। আমি কাঁদতেছি, তখন মা বলতেছে না, ঢাকা মেডিকেলে ওর চিকিৎসা হইব না। যে অবস্থা, অনেক পোড়া রোগী আসতেই আছে। আপনার পোড়া রোগী শীতকালে বেশি থাকে। শীতকালে বাংলাদেশের ভিত্তি অনেক দুর্ঘটনা হয়, শীতকালে পোড়া রোগীর পরিসংখ্যান অনেক বেশি। ঢাকা মেডিকেলে আসতে তখন মায় তো অনেক চিৎকার চেঁচামেচি করতেছে, না আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল রাখবো না, আমি অন্য হাসপাতালে নিয়ে যাবো, কামলাংলা আমার দেশের বাইরে নিয়ে যাব। আমাদের ঘরে তখন 10,000 টাকা ছিল। এই 10,000 টাকা নিয়ে মা চলে আসে ঢাকাতে। তখন 10,000 নিয়ে আসে। তারপরে আমার মা অনেক চিল্লাচিল্লি করে। আমার মা আমাকে হাতে নিয়ে নিজে বের হয়ে গেছে হসপিটাল থেকে, নিজে স্ট্রেচার চালিয়ে। আমার মায়ের বলতেছে, না আমি ঢাকা মেডিকেল রাখবো না, আমি ঢাকা শহরের যত হাসপাতাল আছে আমি দাঁড়ে ঘুরবো, প্রাইভেট মেডিকেল আছে আমি দাঁড়ে ঘুরবো, আমার ছেলেকে বাঁচান। তখন আপনার মা কি চাচ্ছিল আপনার হাত পা যাতে না কাটা হয়? না কাটা হয়। আমার মা চাইতেছে না, হাত পা কাটতে দেবো না, আমি ঢাকা শহরে ঘুরবো, ওকে নিয়ে মেডিকেল ঘুরবো, দেখবো কোন মেডিকেল ওকে রাখে। তখন আমার মা আমাকে ঢাকা মেডিকেল থেকে বের করে নিয়ে আসে। নিয়ে আসার পরে ডাক্তারও তো দিতে চাইতেছে না, ডাক্তার না এখানে ট্রিটমেন্ট করান, এখানে ভালো হয়ে যাবে। না, আমার মা বলতেছে আমি হাত পা কাটতে দেবো না। তখন আমাকে নিয়ে আসে বনানীতে এক হসপিটালে নিয়ে আসে। নিয়ে আসার পরে ডাক্তাররা তো দেখে ওকে বলতেছে, না ওরা এখানে চিকিৎসা হবে না, আপনারা অন্য হসপিটালে নিয়ে যান। তখন তো আমার মার অবস্থা, আমার মাই ছিল শুধু আমার জন্য বাঁচতে হবে, ওর 2 পা কাটতে দিব না, আমার মা 2 হাত পা কাটতে দিব না, ওর চিকিৎসা যে জায়গায় যেখানে তো করা দরকার করবো চিকিৎসা। তখন ঢাকা মেডিকেল থেকে বনানীতে নিয়ে আসার পরে বনানী থেকে আবার চিকিৎসা হবে না, ওরা বলতেছে অন্য হসপিটালে নিয়ে যান। বনানী থেকে আমাকে মোহাম্মদপুর সিটি হসপিটালে নেওয়া হয়। তখন আমি বলতে পারি না, 2 দিন হয়ে গেছে এর মধ্যে, 2 দিন হয়ে গেছে। তখন আমি বলতে পারি না যে আমার 2টা হাত নাই, পা পড়ে গেছে, 2টা হাত পড়ে গেছে, পা পড়ে গেছে, আমার মাথা পড়ে গেছে, তখন আমার চান্স নাই। মোহাম্মদপুর সিটি হসপিটালে নেওয়া হয় বলতেছে, এরপরে বলতেছে ডাক্তাররা বলতেছে ওকে যদি বাঁচাতে হয় তাহলে ওর 2টা হাত পা কাটতে হবে, আজকের মধ্যে কাটতে হবে, আপনারা এত দেরি করলেন কা। তারপরে আমার মা বলতেছে, না আপনারা এখানে রাখেন, আমরা 2-1 দিন রাখি এখানে, আমরা হাত পা কাটবো না, আমরা দেশের বাইরে নিয়ে যাবো ওকে। মা বলতেছে আমার নামে আমার বসত বিটা, আমি এটা বিক্রি করে দেবো ওর জন্য, তবুও আমি ওর 2 হাত পা কাটতে দেবো না। তারপরে আমার সেন্স চলে আসার পরে ডাক্তাররা বলতেছে তোমার তো একটু শিক্ষা দিকে আছে, তুমি বুঝবা যে তোমার ট্রিটমেন্টটা কীভাবে হলে কীভাবে হয়। আমরা তো বাইরে ঘুরে করি তো অনেক, কিন্তু তোমাকে বাইরে নিয়েও চিকিৎসা 2 হাত পা বাঁচাতে পারবো না, কোথাও যে জায়গা নাও। তখন আবার আমার মা আমাকে নিয়ে আসে ইয়াতে পাসপোর্ট অফিসে, ওকে দেশের বাড়ি নিয়ে যাবো, আবার নিয়ে আসে পাসপোর্ট অফিসে। এই 2 হাত পা এরকম ক্ষত অবস্থায় আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে আসছে? হ্যাঁ, পাসপোর্ট অফিসে নিয়ে আসে। আমার মুখে ছিল নল পরে আমার একটু সেন্স আসে, তখন আমার পাসপোর্টের আমার ছবিটা উঠায়। ওই অবস্থায় পুরো অবস্থা নিয়ে এসে ইয়াতে। আপনার মার সাথে কে ছিল? আর আমার মার সাথে আমার মামা ছিল, আমার নানা ছিল, 2-3 জন নানা ছিল। তো ও নানারা কাছে। তো আন্টি আপনি একটু বলেন তো আমাকে যে আপনার এই ছেলেকে আপনি যখন পেলেন, মানে এরকম কারেন্টে শক লাগা অবস্থায়, এরপরে তো আপনি ওনাকে নিয়ে ঢাকায় আসলেন। গল্পটা যেখানে ছিল যে ওকে নিয়ে আপনি, ওর যখন হাত কাটার কথা হচ্ছে, পা কাটার কথা হচ্ছে, তখন আপনি রাজি হচ্ছেন না? জি না। আচ্ছা, তো তারপরে আপনার এই অবস্থায় ছেলেকে নিয়ে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন? জি। কি হয়েছে একটু বলেন তো আমাকে একটু। আমি হেরে যেন ঢাকা মেডিকেল আনিয়া শোয়াইতে কয় হ্যাঁ সাইডে হাত পা কাটতে লাগবে, আমি মা হয়ে যদি কয় সাইডে হাত পা কাটতে লাগবে, আমি মা এই সময় আমার দিদা ছিল না। তো হাত পা কি অবস্থায় ছিল ওনার? হাত পা পুইরে আমি লাগিয়ে গেছে, পুইরে একবারে লাগিয়ে গেছে। আমি এমগুলো আছে, আমি কান্দা কাদি করি আর আমি উল্টে চাইতাছি। আমার লগে আমার একটা ভাই আছে, তখন সেন্স ছিল? হ্যাঁ, তো কোনো খবর নাই, মারার ফাতে যাইয়া রয়েছে। হ্যাঁ রে, অনেকে কইছে নেওয়ান লাগতো না, মারা গেছে। তো অনেকে আবার নিয়ে দেহ হ্যাঁ দমটুম আসেনি। এরপরে ঢাকা মেডিকেল আনছি, আন্না সাথে আমার এক ভাই ছিল, আমার 2টা কাকা ছিল লগে, হেরা আমার লগে আইসে, হেরও দিনটার সারাদিন রয়েছে। আন্না শোয়াইতে সারে হাত পা কাটতে লাগবো। আমি এই সময় কি করেছে আমি নিজেও কইতারি না। আমি আর আমার ছেলেদের স্যার কি হয়েছে, 21 দিন বাকি আছিল, আমার ছেলেদের স্যারে হাত পা কাটতে লাগবে, আমি কিভাবে বাঁচাম? কোথায় চাকরি হয়েছিল? পল্লী বিদ্যুতে স্যার। ওখানে 1 লাখ টাকা কিভাবে পেয়েছেন আপনি? 1 লাখ টাকা আমার ভাইয়ে আমারে দিছিল, বিদেশ থাকে যে। হ্যাঁ, বিদেশ থাকে জানি, আমার দিছে আফার নেন চাকরি হইলে আমরা ঋণ দিয়ে পরে দিয়ে দিন, হেরে নিয়ে জমা দেন। আচ্ছা, তারপর 1 লাখ টাকা দিছিলাম। আচ্ছা, তারপর
এরপরে 21 দিন বাকি আছিল আর হেডি পরে দিলাম হইলে আমার এক আত্মীয়র কাছে দিছি তো হেরও ফোন করছি হেও আইছে হ্যাঁ সাথে সাথে ফোন করছে আমি কইছে রাজীবে কারেন্টেরও লাগজান না আইয়েন হ্যাঁ লাগাল আমরা আনার সাথে সাথে আইছে আইয়া জরাইয়া দইরা কইলাম আমার ছেলেরে বাঁচান ওনা হাত পা কাটা লইলাম এই ছেলে ধরিলে আমি কি করাম কিভাবে বাঁচাম তারপরে আমি রাত্রে রয়েছি সকালে কই আমি আনো রাখতাম না আমি চাই বাড়ি নিলে আমার ছেলের হাত ফাঁকি রাখতাম পারিনি আমি ছেলে দ্বারা আমি হাত পা কাটতাম দিতাম না না দিয়ে এরপরে আমি ইয়াত নিছি যে হেন ফাস্টফুড করে ফাস্টফুড অফিসে অ্যাম্বুলেন্স দিয়ে নিছি এইভাবে নিয়ে গেছে আমি আমার চাচারা বিরা 2 জন লগে আছে আমার ভাই আছে নিয়ে আমি এইভাবে আমি ফাস্টফুড করছি 15,000 টাকা দিয়া 24 ঘন্টার ভিতরে ছেলের বাবা কই তখন ছেলের বাবা দেশে ছেলের বাবা কোনো লগে আইছে না শুধু আমার 2টা চাচা আর আমার একটা ভাই আর আমি না ছেলের বাবা আইছে না হ্যাঁ থিত বুদ্ধি আসিল না হঠাৎ এই কথা শুনছে রে আমি তো মা ওই বাপ মা যে দূর করে বাবাই কোনো দূর করে না আমার এই যে সন্তান আসিল আমার কিছু বুঝি আসিল না আমার 4টা সন্তান আমি অবাক হচ্ছি মানে এইরকম অবস্থায় আপনি তো এর আগে তেমন একটা ঢাকা শহরে আসেন নাই না না আমি ঢাকা না আমি শুনছি কোনোদিন ঢাকা আসছি না চিন্তা করেন এরকম একটা রোগী সে মৃত প্রায় মা তাকে আমি শুধু পাসপোর্ট অফিসের কথা চিন্তা করতেছি এই অবস্থায় নিয়ে শোয়ানের ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতরে হেয়ার ছবি টবি তুলে নিছি নিয়ে পরের দিন 24 ঘন্টার ভিতরে 15,000 টাকা দিয়ে আমি যখন সাথে সাথে করছি আমি বাইরে নিয়ে দেখাম আমার ছেলের হাত ফাড়ি রাখতাম পারিনি এরপরে বনানি লইয়া গেছি বনানি লইয়া জানে হে মারা গেছে আমরা কাছে রাখতাম না আবার অ্যাম্বুলেন্স সাথে করে আমি মোহাম্মদপুর সিটি হসপিটালে নিয়ে আসি সিটি হসপিটালে আইসির ভিতরে নিয়ে ফুরাইছে এরপরে একটু ধুম ফুরছে এরপরে তারা খুললে খাইলে দেখিয়া কয় সাইরা হাত ফার হন যেত না কাটতে হন লাগবো আমি সই দেই না 21 দিন হয়েছে আইসির ভিতরে আছে আমি সই দিতে আসি না আমার ছেলের হাত ফা কোনো রমে আমি কাটতাম না ফাস্টফুড বাড়িতে ওই আবার ইয়া করতে করতে ভিসা আইতে 3-4 দিন জায়গাতে আছে কিন্তু ভিসা পায় না টিকিট পাইতে আছে তো আপনি দৌড়াদৌড়ি করতেছিলেন কিভাবে এগুলা হ্যাঁ মানে আপনার সাথে আর কে ছিল আমার সাথে আমার এক খালুয়া ছিল ওই জেবাদের কাছে সার্কিট টাকাটা দিছিলাম উনি ছিল আর নানা ছিল আর আমার 2টা চাচা ছিল আমার ভাইয়া ছিল হেরা আমার দৌড়াদৌড়ি করতেছে আমিও তো কান্নাকাটি করতেছে আমি 21 দিন শুধু পানি দেখাই আমি আসিলাম আমার ছেলের দিল চাই আমি কি করাম আমি এটার কিভাবে বাঁচাম আমি এরপরে আমি এই দৌড়াদৌড়ি কইরা টিকিটে ফাইতেছে না টিকিট খালি ফিস না আমি টিকিট খালি ফিস না 90,000 টাকা বলতেছি শুয়াইয়া নিব হেরে 90,000 টাকা আর 2 জন আমার দেশের তারারে কইতাছে হের লগে যাইবে হেরার ফাস্টফুড আছে তারা একবার আগে 3বার ফিচ্ছায় যাইতো না আচ্ছা 3বার ফিচ্ছা খালি ফিচ্চে রাখতে সময় গেছে তো এই যে 21 দিন আপনি ছিলেন কোথায় 21 দিন আমি হাসপাতাল ছিলাম হাসপাতালে বারান্দায় হ্যাঁ হাসপাতালে বারান্দায় আমি ছিলাম আমার শরীর কিন্তু পস্তি আছে হ্যাঁ শরীর পড়তেছে হ্যাঁ আইসির ভিতরে রাখতেছে শুধু মারে খালি নেয় শুধু মারে দেখবো আমি একদিন গেছি যাইয়া দেখি আমার ছেলে কাঁপতে ধুম জাগিতে আছে কতটা কম্বল দিয়ে জাতা দিয়ে ধরে রাখছে এরপরে ডাক্তারে দেখে রাজীব আম্মুর কেন আনছ হন আম্মুর বার করো এরপরে আমি তো বাড়ি আইয়ালেছি এরপরে আমার ছেলেরে পরে আবার ডাকছে নিয়ে কিছু সুস্থ নে আমি বাবা তুমি এরকম করছো কি এরকম আমি তো মাঝে এরকম হয়েছে কি আমার ধুম জায়গায় আমার হাত পা দিয়ে আরো কাটা লইলে মনে আমি বাঁচতাম পারাম তারপরে আমি উৎসর্গ দিছি আমার হাত পা কাটার জন্য এরপরে ডাক্তারে আমার নিয়ে বুঝাইছে দেখেন 21 দিন হয়ে গেছে আপনার ছেলে মারা যাইবে আপনি কি বাঁচাইবেন হাত পা কাটতে না মারা মা মৃত্যু হইব আমি থাক আমি সই দিয়ে আমার ছেলেরে বাঁচান আমার হাত পা লাগতো না মানে ও নিজেই বলেছে যে আমি বলতাম যে আমার তো তখন আমার একটু জ্ঞান ছিল ডাক্তাররা বলতেছে তোমার যেহেতু একটু জ্ঞান আছে তাহলে তুমি বোঝাও তোমার মাকে আমি বুঝাইতেছি মা কাটো আমার হাতগুলো কাটো যন্ত্রণা করতেছি যদি শোয়াইতে ডাক্তারে কয়েক হাত ধরে কাটতে লিব মা কি রকম লাগে আমি জগতের মা ছিলাম প্রথম দিন আমার যখন অপারেশন হয় প্রথম 5টা আঙ্গুল 10টা পায়ের 10টা আঙ্গুল কাটে হাতের 10টা আঙ্গুল আছে ডাক্তাররা বলতেছে যতটুকু রাখা যায় ততটুকু উপকারে আসবে আমরা চাই না যে ওর যতগুলো পচে গেছে ততগুলো কাটে ফেলে দিন না প্রথম আমার পায়ের কবজিগুলো কাটে হাতের কবজিগুলো কাটে প্রথম অপারেশনে আমার কাটার পরে 3 দিন পরে আবার ড্রেসিং করে দেখতেছে আবার পচে গেছে বেশি আবার কাটতে হইব আবার অপারেশন করতে হইব তারপর আবার কাটছে 2বার পাগুলো কাটছে হাতগুলো কাটছে প্রথম পায়ের পাতাগুলো ফালাইছে হাতের কবজিগুলো ফালাইছে প্রথম অপারেশনে তারপর 3 দিন পরে আবার ফালাইছে আরো ফালাইছে যে কোথায় হয়েছে আপনার অপারেশনটা মোহাম্মদপুর সিটি হসপিটাল আচ্ছা 21 দিন আইসিইউতে ছিলাম
অপারেশনের পরে সেন্স ছিল না? না, না কতদিন ছিল না সেন্স? 3 মাস আসিলাম, 21 দিন আইসির ভিতরে আসিল। আইসির ভিতরে কাটটা কুটটা কিছু সুস্থ এরপরে সিডুনিয়া দিছে। 3 মাস আসিলাম, আর 3 মাস বাড়ি থেকে 1 দিন 2 দিন পর অ্যাম্বুলেন্স নিয়ে ড্রেসিং করে তো আনছিল। তারপরে বলতেছি প্রথম আমার অপারেশন হয় 5টা মোট হসপিটালে। আচ্ছা, হসপিটালে আমার 3 মাসে 5টা অপারেশন হয়। হাতগুলো 2বার করে কাটে, ইয়েগুলো 2বার করে কাটে। আরেকটা কথা হলো যে আমার একটু পায়ের অংশ ভালো ছিল। হ্যাঁ, ভালো থাকার কারণে এক পায়ের স্কিনগুলো দিয়ে মাথায় কাজ করাইছে, পিঠে কাজ করাইছে, সবগুলোতে কাজ করাইছে। যেহেতু একটা পা ভালো ছিল, স্কিন দরকার লাগে। ওই যেটুকু ফেলে দিয়েছে ওইখান থেকে স্কিনগুলো নিয়ে কাজ করে তারপরে পাটা ফেলছে। এই স্কিনগুলো আপনার আবার জায়গা জায়গা লাগাইছে, পায়ের মাথায় লাগাইছে, পিঠে লাগাইছে, এগুলো স্কিনগুলা। আমার যদি এই পাটা যদি ভালো না থাকতো তাহলে আমার ট্রিটমেন্ট করার সুযোগ সুবিধা ডাক্তাররা পাইতো না। এই পাটা ভালো থাকার কারণে এখান থেকে চামড়া নিয়ে সব জায়গায় কাজ করেছে। আমার এই পাটা ভালো থাকার কারণে পিঠে পুটে লাগাইছে আর কি, লাগাইছে। আর ডাক্তাররা প্রথম যাইছে এই পাটা পুরোটা ফালা দিতে চাইছিল। আচ্ছা, মানে বাম্পা পুরোটা ফালা দিব ডাক্তাররা। অনেক টাকা যাইতেছে, দৈনিক 50,000 টাকা খরচ যেতেছে। আচ্ছা, না আপনি টাকা এগুলো কি করতেছিলেন? টাকা ম্যানেজ করতেছিলেন কিভাবে? টাকা এরপরে আমি আছে না ঢাকা জানি আমি গাড়ি ভাড়া কিন্তু লই আসি না। আমার রুমও 5,000 টাকা ছিল, আমি হেরে লই শুনোনে এটা করে লই আইসি। এরপরে আমি তো আমার ছেলে, আমার চাচারা, আমার আত্মীয় স্বজনরা, হের কলেজের প্রিন্সিপালরা, হের বন্ধু বান্ধবরা অনেক আমার জাফ আসছে, কিছু আমার সাহায্য তুলিয়া দিছে। এর প্রতিদিনকে আমার সাহায্য দিব হেরা তুললে। এরপরে আমি 11 লাখ টাকার মতন আমার আত্মীয় স্বজনের থেকে আমি হালাত বরাত করছি। ওরে বাবা! কইরা তারপরে দেশে গেছি। 6 মাস চিকিৎসা চালিয়ে দেশে যে আমার 3 ঘন্টা বসত আছে, একটা কাঠকারি ঘর আছে, 3 ঘর আছে। হ্যাঁ, এটার বিক্রি করে লইতাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হসপিটাল ট্রিটমেন্টগুলো এমন ছিল যে চিৎকার এত বেশি ছিল। আমার রুমের অপারেশন থিয়েটারের থাইগুলো আছে না আপনার, আটকানো দেওয়া ছিল। আমার চিল্লানো এত চিল্লাইতাম আমি, আমার দুনিয়াতে কারুর কথা মনে নাই, একমাত্র আল্লাহ নবীজির মার বাদে দুনিয়াতে আমার কারুর কথা মনে ছিল না। 3 মাস যে আমার বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, কারুর কথা মনে ছিল না, একমাত্র আল্লাহ নবীজির আর মার। আমি চিৎকার করতাম, ডাক্তাররা বাতি কানে দিয়ে রাখতো, এত চিল্লাইতাম। দৈনিক ড্রেসিং। যখন ডাক্তাররা আসতো যে রাজীব আজকে তোমার ড্রেসিং হবে, তখন আমার জ্বর ছিল 104। জ্বর ড্রেসিংও তো বললো 104 জ্বরে যা শরীরে। মানে ড্রেসিংটা আমি অনেক গল্প শুনেছি এরকম, ড্রেসিংটা খুব কষ্টকর হয়। আপনার কারেন্ট পোড়া রোগী যদি যতক্ষণ ড্রেসিং সে সহ্য করতে পারবে ততক্ষণ যে বেঁচে থাকবে। যখন আমাকে অপারেশন থিয়েটারে দৈনিক ড্রেসিং করানোর জন্য নিয়ে যেত, তখন পাশে ছিল আপনার লাশ বার করার যে একটা বেড। এই বেডটা পরে থাকতো সব। তো আমি বেডটার দিকে তাকাইলে সবচেয়ে ভয় পেতাম যে আমি আজকে ঢুকতেছি, একটু পরে তো আমি তো মারা যেতে পারি, আমাকে এটা দিয়ে বের করে নিয়ে যাইব। আমি অনেক চিল্লাচিল্লি করতাম, অনেক। ড্রেসিং এত কষ্ট, পুরারের মতন কষ্ট দুনিয়াতে ড্রেসিং কি হইতো জানেন? কেসিতে কাঁচা মাংস কাটে ফেলে দিত। যতটুকু কষ্ট আজকে একটু ভালো ছিল, কালকে আবার পছন্দ ধরতো, আবার কাছে তরতাজা মাংস কাটে ফেলে দিত। এগুলো অ্যানেস্থেসিয়া দিত না যাতে করে আপনার কোনো প্রকার ইয়ে না? না ডাক্তার, আমি বলছিলাম স্যার আমার অজ্ঞান করান। ডাক্তার বলতেছে একটা অজ্ঞান করালে তোমার 5,000 টাকা লাগবে। শরীরের যে হৃৎপিণ্ডগুলো আছে, কিডনিগুলো আছে, এগুলো অকেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তারপরে আমার যখন পাগুলো কাটে তখন আমি সুস্থ ছিলাম, সেন্স ছিল। আমি বসে থাকার পরে আমার পাগুলো কাটতেছে, আমি দেখতেছি। তখন তো আপনাকে অবশ করে নিয়েছে? না, আমার দ্বিতীয়বার যখন পাগুলো কাটে, হাতগুলো কাটে, তখন অবশ করে নেই। আমার শুরু বুকটা, আমার এগুলা হাত পাগুলো অবশ করছে, এরপরে আর অবশ করে নেই। দ্বিতীয়বার যখন আপনার চোখের সামনে কেটেছে? হ্যাঁ, আমি বসে রয়েছি, কাটতেছি। আপনার ডাক্তারদের হাতে এত রক্ত লাগা থাকতো, একটা গরু জবালি যত রক্ত থাকতো একটা হাতে, যে কি কোবাইতেছে, এই করতেছে, হাড্ডি কোবাইতেছি। তখন আমি দেখতেছি, তখন আল্লাহ করতেছি। 5 জন ডাক্তার ছিল, 5টা অপারেশন করছে আমার হসপিটালে। একটা মুহূর্তের ভুল, একটা মোমেন্টের ভুল। আপনি যখন ওই ইলেকট্রিসিটি কাজটা করতেছিলেন তখন আপনি জানেন না যে ওপরে একটা এরকম তার ছিল? ছিলাম তখন রুমে, যাদের বাড়িতে কাজ করছিলাম হ্যাঁ বলে না যে আমাদের বাড়ির উপরে দিয়ে এত বড় লাইন গেছে, তোমরা দেখে আসছো। রুমে থাকলে তো রুমের ছাদ থাকার কথা। একটু ফুটা ছিল রড বার করার জন্য, ওই ফুটা দিয়ে আপনি কি ভয়ঙ্কর। আচ্ছা, তারপরে কি হলো আন্টি? আপনি টাকাগুলো কিভাবে কি করলেন বলেন একটু।
এরপরে টাকাগুলো আমার আত্মীয় স্বজনের আমি 11 লক্ষ টাকা ঋণ করেছেন? হ্যাঁ, করেছি কইরা এরপরে হ্যাঁ লইয়া বাড়ির যেতে আমি আমার দ্বারা আশা ভরসা শেষ। একটা কথা বলি, যখন আমি 3 মাস পরে হসপিটাল থেকে বাড়িতে যাই, একদিন 2 দিন পর পর আবার ডাকাতে আসতে হতো অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে, 7,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া। আমার ড্রেসিংগুলো কুমিল্লা করতে দেয় না ডাক্তাররা, ডাকাতে আসতে হবে দৈনিক। একদিন পর পর ডাকাতে আসতাম, একদিন 2 দিন পর পর ডাকাতে আসতাম, দিনে ড্রেসিং করে আবার দিনে চলে যেতাম, আবার আসতাম ঢাকাতে, আবার ড্রেসিং করে ডাকাতে হইতো আমার। বাড়িতে যাওয়ার পর একদিন 2 দিন পর আবার ডাকাতে আসতাম, একটা অ্যাম্বুলেন্স ভাড়া 7,000 টাকা করে। আল্লাহু আকবার। ঠিক আছে, হ্যাঁ, তারপর? এরপর দেশে যাইয়া তো আমি আমার দ্বার দেওয়ানোর কোনো আশা ভরসা নাই। আমার আশা ছিল এটা ছেলে মেয়ে আছিল, 4টা ছেলে মেয়ে, একটা মেয়ে বিয়ে দিছে, আরেকবার এবার 9-এ পড়ে মাইয়ারা। আর এটা আমার আশা ভরসা ছিল, কত কষ্ট করে আমি চলে ফিরে গেছি, আমার এই যে ভবিষ্যৎ আছিল। তারপর আমি সবার ডাক দিয়ে আনছি, আমার বসতটা আমি বিক্রি করে এলাম। তো আইসে সবাই আইসে আইয়া আমি তো দেওয়ানোর কোনো আমার লাইন নেই, আমি বসতটা বিক্রি করে এত টাকা আমি ঋণ শোধ করবো কি করে? করবো কইতে আমি যে আনে গাছতলে থাই, আমার রেডি রলে আমি যে গাছতলে থাম। তো কই আমার চাচা যাইরা সবার লইয়া রুমও বইছি, বইয়া 11 লাখ টাকা বায়না দিছে, 80,000 টাকা বায়না দিছে, 1 লাখ টাকা বায়না দিয়ে গেছে। আর হেডি 2 মাস পরে দুই মাস পরে দিব দিয়ে টাইম আইসে রে, তারা আমি যাই গরিবের আগে আমি থালা বাজি যাই জোরাইছি, হেডি আমি আস্তে আস্তে সরাইতেছি। তারা এক হাতে দলিল দিব, আর এক হাতে আমি ঘর সাইরা দন লাগবো, ছাড়লে তারা আমার টাকা দিব। এরপরে হঠাৎ তারা করে রাখতো না, তারা বলে যে এটা নিবে না, নিবে না। তো আপনার প্ল্যান কি ছিল? আপনি কোথায় যাবেন এই বাড়ি ছেড়ে? আমার বাপের বাড়ি কাছে আছে, যে আপাতত বাপের বাড়ি থাকলাম, মিলে নাইলে চাচার আরে কইছি আশ্রয় দেয় নাই, তো কেউ আশ্রয় দেয় না, কেউ বলে নাই। আমি নিজে উজ্জা কইছি, আমি অনেক দিলে কই যাম, মাইয়াটা নতুন বিয়া দিছি, কই যাম আমি একটু বাপের বাড়ি যে একটা সাফরার মতন তোলে থাই, এরপরে যে আনে যাই যাম। এরপরও রাজি হয়েছে, এক ভাইয়ে রাজি হয় না, আরেক ভাইয়ে রাজি হয়, এরকম তারা দুজনে করে থাকতো। তবু আমি বাপের বাড়িতে আমি যাই, যাই আমি ঘর তোলাম, মানে উঠলে তো আর ফালা দিতে পারতো না, মা বাপে কি ফালাই দিতে পারে। তারপরে আমি রাজি হয়েছি, আচ্ছা যাম। এরপরে দেই তারা টাইম এসে না, নিত না জমিন, যারা নেওয়ার কথা বললো ওরা বললো যে না না, আমি মানুষের কইছি 50,000 টাকা ঘুষ দেন, 80,000 টাকা ঘুষ দেন, যাতে আমার জমিনটা বিক্রি করে টাকাটা লইয়া দেয়, আমি যাতে মানুষের পরিশোধ করতাম পারি। মানে দালালরে বলছেন? হ্যাঁ, দালালরে বলছি, আমার পরিশোধ করতাম পারি, আমি মুক্তি হয়ে মানুষের কাছে দিয়ে আমার গর্ব হইবে। আমার মা তো করতে পারবে, আমি বাঁচি আনছি, আমার মা ডাক্তার শুনতালে সব, আমার মা ডাক শুনানোর লাগে আমি রুমে হাসপাতালেতে বাঁচিয়ে নিছি, আমি টাকার চিন্তা করছি না। না কয় নিব না, তো না নিলে আমার ছেলে একদিন আমি এই সময় 8 লাখ টাকা আবার আরেক পাঠিয়েছে, 8 লাখ 5 লাখ টাকা দেয় না, দইতো না, আমি আবার হেডি কিভাবে দেন পরিশোধ করাম। হ্যাঁ, আমি এই অবস্থা আবার চিকিৎসা ডাক্তার ডাকা আনতাম নিতাম। আমি তখন বাড়িতে ছিলাম, বাড়িতে চিন্তা করতেছি, মা 8 লাখ টাকা তো জমি বিক্রি করে কোনো লাভ হবে না, ঋণ তো আরো থাকে না, হেডি কিভাবে পরিশোধ করাম। চলো আমি এই সময় টাকা আনি নেই, চিকিৎসা চলতে আছে। একদিন অ্যাম্বুলেন্স একটা ঠিক করছি, ঠিক করে আমার একটা স্বাস্থ্য ভাই লইছে, আমার পাশের বাড়ি একটা কাকু, হ্যাঁ দুজন লইছে, হ্যাঁ বাবা আইতো না। আবার যদি হাড়ি ফাতি লইয়াই প্রোগ্রাম তো করে রাখছি, আমরা আবার ঢাকা যাই, আর আইতাম না, তো গরম বসে আটকাইব, তা হ্যাঁ লইয়া আমি একা খালি শুধু একটা কম্বল, আমার ফুটের বাথরুম করেন জানি, এই দিল এক বোতল পানি লিয়া আইসি, আইয়া রাইতে রইছি। রইকার পরের দিন আমার একটা পুত্রা থাকে ঢাকা শহর হসপিটালে রাইতে থাকিয়া, এরপরে আমি আমার পুত্রা একটা হুইল চেয়ার কিনা দিছে, একটা বাসা ঠিক করে দিছে। আমি কিচ্ছু আছি না, সৈন্য হারা, আমি নামাজ না, রোজা না, গোসল না। এরপরে বাড়িওয়ালা কয় ভাত খাইছি নেম কাজ, 2 দিন ধরে আমি অনাহার করতে ভাত খাম, যা টাকা লইয়াছি ফতে ফতে শেষ হয়ে গেছে। তো 2টা কয়টা বাসনও বাদ দিয়েছে, দুনো মায়ের ফুটতে খাইছে। এরপরে কই আমি কাফা গো, আমার একটা জামা দেন না, আমি গোসল করে যাতে নামাজটা পড়তাম পারি। তো আমার একটা ফুরান জামা দিছে, আমি গোসল করছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে পরের দিন আরেকজনে কয় আপু কয়টা চাল আছে নিবেন নি, নষ্ট চাল, গন্ধ। আমি গন্ধে সারবো, এটি খাইছি, এই চাল দিয়ে আনছি, আমাকে একটা ফাতিল দিয়েন, আমি রান্দাম কিভাবে। আপনি বাসা কোথায় নিয়েছেন তখন? যেখানে আছি এখানে আছি না, ওখানে কি আপনি বাসার খোঁজ পাইলেন কিভাবে? আমার পুত্রা লইয়া দিছে, আমার মাইয়া বিয়া দিছি। আচ্ছা, তো ও নিয়ে দিয়েছে আপনাকে এখানে বাসা কি কারণে? কি কইছি, আমার ছেলে না বুদ্ধি করে আছে, এবার যাইতাম না, দরকার রাস্তার বিক্রি করে জমিন যারা হাম্মা। আমরা হিয়া না আইতে দুনো মাইফুতে প্রোগ্রাম করছি, গ্রামেরও জানাইছি না, হ্যাঁ বাবারও জানাইছি না, কেউ জানাইছি না, আমরা দুনো মাইফুতে বুদ্ধি করে আইছি। শীতকাল, তখন শীতকাল ছিল, একটা পাতলা কম্বল নিয়ে আসি ঢাকাতে, আমার ছেলে বাথরুম দিয়ে ইয়া দিয়া ব্যাগে করে ফুরিয়া লই আইছি।
আইয়া আমার পুত্রা এই বাসা ঠিক করে ইয়া করে দিছে ওই হেরে জানি ভাঙ্গে ভাঙ্গে গাড়ি আইছি পুরা শরীর আমার বর্তার মতন হয়ে গেছে। আমি একটু জাস্ট এখানে একটু ইন্টারাপ্ট করছি, আমি পুরো জিনিসটা বোঝানোর জন্য দর্শক, ওনাদের আসলে ঢাকায় আসা যাওয়া করতে হতো ওই ছেলেটা ট্রিটমেন্টের জন্য। তো এবার ওনারা ঢাকায় আসছে কি কারণে, মূলত ভিক্ষা করার জন্য নাকি আলটিমেটলি হচ্ছে ট্রিটমেন্ট? ডাক্তারের কথা কই এই সময় ডাক্তারের কাছে আসা নেওয়া করি, এবার আমরা বুদ্ধি করে আইসি যাতে আমরা দেশে যাব না, আমরা রাস্তায় ভিক্ষা করে আমরা দেনজি পরিশোধ করতাম পারিনি। এটা কি আস্তে আস্তে আপনারা পরিকল্পনা করলেন না আগে থেকে? আস্তে আস্তে পরে আইয়া বাইতে আমরা তো মাথা থেকে আসছে আমার মাথা থেকে আসছে, আমি টাকা দেব, সবার টাকা পরিশোধ করতে হবে আমাকে। আচ্ছা, অনেক চাপ সৃষ্টি করে, মারতে মারতে আসে বাড়ি থেকে, টাকা দিতে আমার ছেলে যে সময় বানিয়ে দেয়ালা ছোট ছেলেটারে লইয়া এরকম জড়াইয়া যে একটা বিলাপ করছে, আমরা আজকে কইতাম ভাই আমি তো তুই তো বাড়ি ছাড়া হইলি, আমি তো বাড়ি ছাড়া হইলাম, আল্লাহর আশটা মনে কাটপা গেছে, আল্লাহ মনে ফিরাইছে কই না হের জমিনটা বেসন যেত না, এরকম একটা চিল্লাইছে রুমের থেকে সব মানুষ জায়গানে জানেন, আল্লাহর আহাসটা বেড়ে কাটপা গেছে বিলাফের ঠেলা। 3 দিন ঢাকাতে আসার পরে প্রথম দিন মা আমার ছবিটা নিয়ে বাড়িছে, বাড়ির পরে কেউ রাস্তায় ভিক্ষা দেয় না, টাকা পয়সা দেয় না। একটু শুনি আপনার কাছ থেকে, বলেন তো কি করছেন এরপরে? ওই যে আপনার পচা চাউল দিল, হ্যাঁ তারপর? এরপরে আমি থাক পচা চাউলে কি করাম, ফেডের বইয়ে খিদে তো খাওয়ালাম, হাড়ি ফাতেল কিছুই আনছি না। এরপরে 2 দিন পর আমার আম্মুরে ফোন করছি, অনেক রাইতে যায় হাড়ি ফাতেল জোগাইতে পারো, আমার আব্বারে দিয়া ঢাকা চুপ করে ফাড়াই দিও। আমার বাপে তো ইয়া চিনে না, রুম চিনতো না কোন জায়গা আছি, ওই মোহাম্মদপুরে সিটিও সিটেলে চিনে হে, হিয়ানো হেরে আনাইছি ফোন করে, হিয়ানো আইয়া সারনে আমি যে সেই জায়গাতে আমার বাসা টানছি আইনা সাইরা আমার ছেলেকে মা আমার যদি হাত ফা দিয়ে আছে না আমার বর্তার মতন ওইয়া রয়েছে শরীরটা, আমি কিন্তু জিরে এলো এরপরে বাড়ান তো কটা চাউলে না দিছে, আমার বাপে হাড়ি ফেতিলে নামছে, আমি কীভাবে তরকারি যোগান, ছবিটা লইয়া রাস্তাত বাড়িছি, কেমনে সাহায্য খুঁজাম, আমার চোখের পানি আমি সাহায্য খুঁজতাম পারি না, আমার মুখে দিয়ে আইয়ে না, আমি আর আল্লাহর রাস্তায় একটা সাহায্য না আমি খুঁজতামই পারি না, আমি দাঁড়াইছি আমার বাবা খুঁজছে, আমি 150 টাকা পাইছি 2 ঘন্টা ঘুরে, তারপরে 150 টাকা পাই, আমি কই বাবা আমি যাও না, এত টাকা পাইছি, তুমি রাস্তাত বাড়িলে মনে অনেক টাকা পাইবা। বাবা কে আপনার? বাবা কাকে বলতেছেন আপনি? আমার বাবারে। ও বাবা ছিল আপনাদের সঙ্গে? আমার সাথে আমার বাবা আসিল, প্রথমে আমার বাবারে লই আমি বিখ্যাত নামছি। আচ্ছা, হেরে লই আমার বাবা আইসে, হের বাবারে জানাই না, হের বাবা খালি আইয়া ফোন করতেছি তুমি কই আছো, তুমি কই আছো, আমি সাবার আছি, হাত পা লাগাইতেছি, আমি সাবার আছি, এতদিনকে হাসপাতাল থাউন লাগে, আমি হ্যাঁ এতদিন হাসপাতাল থাউন লাগে, হ্যাঁ যা ইয়ে মই দিয়া চল্লি বললি গাইতেছে, আমি কই আছি হেরে লিয়া, আমি ঠিকানা দেই না কই আছি, পুত্রও জানাইছে না কই আছি, পুত্র আনাই দিয়ে আমার আল্লাহ ফিরিস্তা মানুষ বানাই দিছে। আপনার জামাইয়ের মানে আপনার মেয়ের জামাই? মেয়ের দেবর। মেয়ের দেবর? দেবর। আচ্ছা, তারপর? এরপরে তো শুক্রবারের দিন তো এই 150 আপনি ওরে বললেন যে বাবা তুমি গেলে পয়সা করে বেশি পাবে? হ্যাঁ বাবা তুমি গেলে পয়সা পাইবে, আমরা যখন 2 ঘন্টায় 150 টাকা পাইছি, তুমি গেলে অনেক টাকা পাইবে, মা যেদি পাইছে যে স্যালারি দিছে এদি দেখো আমার শরীরটা কত সুস্থ হয়ে এলো, আমার বর্তার মতন মা জাকি হয়ে রয়েছে, আমার শরীরটা শুধু সুস্থ হয়ে এসে তারপর আমি বারাম যাও, তারপর আর ফুতেরও কয়ও না দুজোর কইরা তো এদি আমরা কতদিন ধরে খাইতে আসি। এরপরে হ্যাঁ রাস্তাতে আমার ফুতরাই নিয়ে মসজিদে প্রথম আমার যখন ভিক্ষা করতো না আমি প্রথম আমি একজনের কাছে তখন রাস্তায় শুধু কাঁদতেছি, প্রথম জীবনে আসছে ফার্স্ট ভিক্ষাত নামলাম, আজকে কোনো নিজে কাজ করে খাইছি, রাস্তায় মারি গেছি, কারোর কাছে চায় নাই, আজকে ভিক্ষা নামতে করছি আজকে। এরপরে শুক্রবারের দিন আমার পুত্রে মসজিদে মাইক দিয়ে কইয়া দিছে, হুজুরও কইয়া দিছে, আমার বাবা বইয়া দিছে, আমি রাস্তাত বার করে দিয়ে আমার ছেলেটারে আমি দরজা দিয়ে বন্ধ করে আমি এমন চিল্লাইতেছি আল্লাহর কাছে, আল্লাহ আমি সন্তান ছিলাম কি রাস্তাত ভিক্ষা করণের লেগে, আমি দরজা দিয়ে বাড়ি দিয়ে নামাজ ফিরে খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমারে কি এরকম সন্তান দিছে, থাক মা ডাক্তার তো শুনতাম, মা ডাক দিবা আল্লাহ, কেউ আর মার বুক এরকম নষ্ট করো না আল্লাহ, তুমি আমার করছো আল্লাহ, কেউ মা নষ্ট করো না, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার ছেলে নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তাজ্জুদ নামাজ পড়ছে, ওইটাই বয়সে কেন আমার প্রথম 1 মাস আমি 15,000 টাকার মতন আমি ভিক্ষা করে পাই, 15,000 টাকা। কি করতেন ভিক্ষা করতে? মানে আপনি তো চলাচল করতে পারতেন না? হুইলচেয়ার কিনি 4,000 টাকা দিয়ে। তারপর এই 4,000 টাকা দিয়ে হুইলচেয়ার কিনে আমার নানা অনেক বৃদ্ধ মানুষ, আমার নানা আমার নিয়ে ঘুরতো, 15,000 টাকা পাওয়ার পরে আমি 15,000 টাকা ঋণ দিই, আমার মা এই 15,000 টাকা নিয়ে দেশে যায়। দেশে যে হের বাবা খালি কইতাছে আমি কই আছি ঠিকানা দেই না, আমি এতদিনকে হাত পা লাগান লাগে না, আমি উসুলে দৌড়াইছি বা সাবার যে হাত লাগাম, আমি একটা ইয়া করে বাড়ি প্রোগ্রাম করে এরকম লইয়া বাড়ি আইছি, এরপর আমি হের নানার হের আমি রুম হালাইয়া তারপর আমি একদিন গেছি বাড়িতে গেছি, বাড়িতে যাইয়া তারপর আমি আত্মীয় স্বজনরা আমি কইতে আছি আমি এরম রাস্তা আছি দেইনলার কইতে আছি, আমার বয়সত্রা বিক্রি করতেন দিয়েন না, যদি আমি দিতে পারবি নি তুই দিতে, আমি ইনশাল্লাহ দোয়া করেন আমি ফারাম,
আপনার আমারে কত যদি ফারাস আমি আস্তে আস্তে আমরা ভাঙ্গা ভাঙ্গা নেম যা তুই দিস এরপরে হের বাবারেও কই আইসি না কি করি হের 2-3 দিন থাকি আমি আইয়ালাইছি আইয়ার পরে হের বাবারে ফোন কইরা তারপরে আইনা দেখাই দিছি না ওই এই রাস্তা আমার বাপে লইয়া যায় তুমি এবার চাও দেখে আমরা কি করি মাইফুতে আমরা ঢাকা শহর তাই হ্যাঁ দেখা যাইয়া তারপরে দেশে গেছি গা আমিও দেশেতে কইয়া টুই আইসি ওর বাপরে দেখানোর পর বাপ কি বললো বাপে কয় থাক আমিও কিছু করি তোমরাও কিছু করো চাই দিন দিনে দিতাম পারি মানে বাবাও মেনে নিয়েছে হ্যাঁ বিষয়টা বাবাও মেনে নিয়েছে উনি আপনার জামাই কি করেন বাড়িতে বাড়িতে কিছুই করে না হ্যাঁ স্বাস্থ্য হ্যাঁ বেশি ভালো না আচ্ছা এই তো বড় ছেলে হ্যাঁ যে বড় ছেলে আর 2টা মেয়ে একটা মেয়ে বিয়ে বিয়ে হয়ে দিয়েছি গেছে আর মেয়ের বয়স কত আর একটা মেয়ে এবার কেবল 9 পড়ে 9 পর আর ছোট ছেলেটা আর ছোটটা 10 বছর তো ঠিক আছে তারপরে কি হলো আপনি টাকা শোধ করা শুরু করলেন তারপর হ্যাঁ এরপরে কিস্তিতে দিলে কিস্তিওয়ালা কেউ আমারে টাকা দেয় না তো আস্তে আস্তে যে বিশ্বাস করে দেয় হ্যাঁ দেয় তো কিস্তি তুইলা পরিশোধ আস্তে আস্তে করতে আসি আচ্ছা তো এখন কিভাবে কি হয় কি করেন আপনারা ও না আমি হ্যাঁ আমার হ্যাঁ বাবা আজকে 2 মাস ধরে গেছে এরপরে ছোট ছেলেটা রাস্তায় লইয়া যা আমি 2-3টা বাসাতে আমি কাজ একটু ওর করি কাছ থেকে শুনি এখন ওই বাসাতেই আছেন আপনারা হ্যাঁ, আগের বাসাতে আছে কি করেন আপনি দিনে দিনে আমি দিনে দিনে সকালে ফজর নামাজ পড়ি মসজিদে হ্যাঁ আমার ভাই ছোট ভাই 10 বছর ও নিয়ে যায় মসজিদে ফজর নামাজ পড়ি রাস্তায় ভিক্ষে করি আচ্ছা ভিক্ষে করে যা পাই তা আনি মার কাছে দিই কেননা আমরা কিস্তি থেকে ঋণ উড়াইছি অনেক টাকা এইগুলা প্রত্যেক মাসে মাসে কিস্তি দিতে হয় ঋণের টাকা পরিশোধ করতে হয় যে আমার চিকিৎসার যে অনেক টাকা গেছে এগুলো পরিশোধ করতেছি আপনার ফ্রেন্ডরা কোথায় এখন যারা আমার বন্ধু বান্ধব এখন তো ওরা তো জব করে না ওরা তো পড়ালেখা করতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল আছে ওরার কারণে আজকে আমার বেঁচে থাকা ওরা রাস্তা মানুষের কাছ থেকে টাকা উঠাইছে উঠে আমাকে ট্রিটমেন্ট করার জন্য অনেক টাকা দিয়েছে ওরার কারণে আজকে আমি এই পর্যন্ত আসা আপনার এই সারাদিন এরকম ভিক্ষা করে কিভাবে ভিক্ষা করতে হয় হুইল চেয়ার নিয়ে আপনার নানা ঘুরে আমার নানা তো স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এখন নানা দেশে চলে গেছে এখন আমার 10 বছর ছোট ভাই ও সকালে 10টার সময় আমরা ভিক্ষা করে আসি ফজর নামাজ আসার পরে আমার ছোট ভাই স্কুলে যায় মানে আপনাকে নিয়ে ঠেলে ঠেলে ভিক্ষা টিক্ষা নিয়ে তারপর সে স্কুলে যায় না হ্যাঁ আবার বাসায় আসি 10টার দিকে সকালে ফজর টাইমে বেরিয়ে বাসার দিকে আসি 10টায় তারপরে আমার ভাই আবার স্কুলে যায় ছোট ভাই স্কুলে ভর্তি করেছি হ্যাঁ যাওয়ার পরে সবাই বলতেছে না ওর তো ভবিষ্যৎ আছে গ্রামের বাজারে সবাই মিলে টাকা উঠাইয়া ওর স্কুলে ভর্তি করেছি হ্যাঁ 10টার দিকে স্কুলে যায় আবার স্কুলতে আসার পরে আবার বিকালে বেরোই আমাকে তো এখন বাজারে দিয়ে এক কোণায় বসাইয়া আবার স্কুলে যায় ছোট ভাই তো ওর বেসিক্যালি এখন খেলাধুলার বয়স ও আসলে খেলাধুলা কিছু করে না আপনাকে নিয়ে নিয়ে এভাবে ঘুরে আমাকে বাজারে বসা দিয়ে আবার স্কুলে যায় আপনি একটা জায়গায় বসেন প্রতিদিন আমি প্রতিদিন একটা জায়গায় বসি কোথায় বসেন আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট বসি মোহাম্মদপুর কৃষি মার্কেটের ওখানে বসেন তার মানে আপনাকে ওখানে যারা চলাচল করে তারা সবাই চিনে মোটামুটি সবাই চিনে বসা দিয়ে স্কুলতে যায় আবার স্কুলতে নিয়ে আবার বাসা নিয়ে আসে আসার পরে বাসায় উঠতে এত কষ্ট জানেননি আমার কয়তলায় নিচতলায় রাস্তা থেকে বাসা অনেক উপরে আমার মা একটা হুইল চেয়ার আমি বলছি মা তোমার পাটা দিয়ে আমার পেছন দিয়ে লাথি দাও লাথি দিলে একটু সহজ হইব লাথি দিয়ে বর করে রাখলে উঠতে আর সহজ হইব বাসায় আমার হুইল চেয়ার একবারে রুমে আমাদের খাট ছিল না প্রথম থাকার জন্য বাথরুমটা করে কিভাবে আমি কোমরে করাই আপনি ধরে ধরে নিয়ে গিয়ে বসান না এমনি একটা শোয়ার ভিতরে কোমর দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে কে করাইতে আজকে 2 বছর যাবত আমি শোয়াতে পায়খানা করি প্রস্রাব করি পায়খানা প্রস্রাবের যন্ত্রণা কত কঠিন আমি রাস্তা পায়খানা করে দিই মাঝে মধ্যে এই পায়খানা লইয়া ঘুরি অনেক কষ্টে আছে ভিক্ষে করা এত কঠিন মানুষের কাছে জীবনটা আসলে খুব ভয়ঙ্কর রকম কঠিন কাছে চাইলে দেয় না 20 জন চাইলে 2 জন 5 জন যায় এখন তো করোনার পরিস্থিতি মানুষের তাড়িয়ে দেয় দূরে যাও যারা বিক্রি করে রাস্তায় তারা কত কষ্টে আছে এত এখন তো গরিবরা অনেক কষ্টে আছে তারা তো খুঁজে পাইতেছে না করোনার সময় কি করলেন মানে এই সময়টাতে কি মানে ভিক্ষা টিকা দিতে চাইতেন লোকজন না দেয় না এখন তো শহরে আছি তো টোকেন লাগে সাহায্য পেতে হলে আইডি কার্ড লাগে ঢাকা শহরের আমাদের আইডি কার্ড নাই আমাদের তো কুমিল্লার আইডি কার্ড হ্যাঁ একদিন এক মধ্যবিত্ত এক স্বনামধন্যবান ব্যক্তি আমার ধানমন্ডি মসজিদে বিক্রি করতে যাই যার পরে ওনাকে দেখা হয় আমাদের গ্রামের অনেক ধন্যবান ব্যক্তি হ্যাঁ দেখার পরে আমি বলছি আব্বা আজকে কারোর কাছে খুঁজবো না আজকে যেহেতু উনি এমপি বর্তমানে হ্যাঁ কারোর কাছে খুঁজবো না ওই স্যারের সাথে দেখা করলে উনি অনেক টাকা দিব সবাই চিনছে আমাকে
ওনার যেই আইপিএস সিকিউরিটিগুলো আছে সবাই, ড্রাইভার সবাই দেখছে আমি কি চিনছি যে তুমি আজকে গ্রাম থেকে ঢাকা শহরে আইছো ধানমন্ডিতে। আমি ভিক্ষে না করে আমি এক রাস্তার পাশে বসে রয়েছি যে স্যার আমার মনে হয় অনেক টাকা দিব। তখন কারো কাছে না খোঁজাই মোহাম্মদপুর থেকে ধানমন্ডি অনেক দূরে, তাকা মসজিদ অনেক দূরে, এই হুইল চেয়ার ভাঙ্গা হুইল চেয়ার, চাকা নষ্ট হয়ে গেছে এই হুইল চেয়ার দিয়া গেলাম। যাওয়ার পরে একদিন আমার বাবা পায়ে ধরেতে লাঠি দিয়ে পালাই দিচ্ছে আমার বাবাকে, গিয়ে ডাকাত বলতেছে। তারপরে কারোর কাছ থেকে খুঁজি নাই, আমি বলছি উনি অনেক টাকা দিব, যা শুনে তো উনি আমার 100 টাকা দিয়ে গেছে। আমি মসজিদে আর কারোর কাছে খুঁজি নাই, কালেকশন করি নাই, কিছু করি নাই। এই 100 টাকা নিয়ে কাঁদতে অনেক। আপনার এখন চলে কিভাবে? এই করোনার সময়ে কিভাবে খাওয়া দাওয়া কি অবস্থা? করোনার সময় কোনো মতালে খাই, আমি বাসায় 2টা বাসায় কাজ করতাম, করোনার বাসায় কাজ বন্ধ হয়ে গেছে। একজনে বাসায় কাজ করি হ্যাঁ করে, তো আমার একটা টোকেন দিছে আমরা বুয়ার কি কিছু দেওয়ান জানা হ্যাঁ সাইডে হাত পা হয়ে চালেন নাই, এটা দিয়ে করে চাউল দিয়ে ছেড়ে দিয়ে আমি চলতে। এই চাল দিয়ে তারপরে ঘর ভাড়া কিভাবে দেম, 2 মাসে ঘর ভাড়া জমা রেছি। কত টাকা ঘর ভাড়া আপনার? 5200 টাকা নেই প্রতি মাসে। আর একটা রমজান মাসে আমি মাংস খাওয়ার অনেক কুরবানি ঈদে মাংস খাওয়ার অনেক শখ। এদিন অনেক রৌদ্র ছিল, এত রৌদ্র ছিল যা বলার বাইরে। আমি আমার বাবাকে নিয়ে একটা ব্যাগ নিয়ে রাস্তায় ঘুরতেছি মাংস নেওয়ার জন্য, কেউ মাংস দেয় না। রাস্তায় এত গরু দেখে অনেক খুশি হইলাম যে রাস্তায় এত গরু, সবাই যদি আমার এক টুকরো করে দেয় মাংস তাহলে অনেক মাংস হয়ে যাবে। তারপর রাস্তায় ঘুরার পরে সারাদিন একবেলা মাংস খাওয়ার হয় নাই, আমার একক তো খাওয়ার মাংস হয় না, এতটুকু মাংস পাইছি। ওর 2018 সালে ঘটনা ঘটছে না? 2020 এই 2 বছরে এখন ওর অবস্থা, ওর সারা জীবনীতে এখন এই অবস্থায় থাকবে নাকি ওর হাত পা লাগানো সম্ভব? হাত পা লাগাইছি, পঙ্গুতে গেলে লাগাইছিল হাত পা। কি হয়েছে হাত পা সমস্যা? হাতরে দিয়ে এমনি আর ফাও দিয়া লাগাই দিলে একটু হেল্প করলে নিজে হাঁটতে পারে। তখন হাত পা লাগে যদি হেঁটে ডিং দেয় তো আমি দেন দিম কিভাবে রাস্তাত কোন সময়? আমি হাঁটতে পারতাম, অনেক হাঁটতে পারতাম। তারপরে যখন আমি ভিক্ষা করে দিত, এখন তো সারাদিন ভিক্ষা করে আসি, রাত্রে আবার হাঁটা সম্ভব না। আচ্ছা, এখন প্র্যাকটিস করতে পারতেছি না, আবার রাত্রে টিউশনি করাই আমি। রাত্রে পড়ান? রাত্রে আমি 2 হাত নেই পা নাই, আমি খাটের উপরে শুয়ে আমি 4 জন পড়াই। বাসার দূর থেকে কেউ আসবো না, আমি গরিব মানুষ, হাত নাই পা নাই, ছোট বাচ্চারা কাছে আসে না আমার কাছে, ভয় পায়। 2টা হাত নাই পা নাই, কাছে কেউ আসে না। আমি 4 জনের টিউশন করাই। কোন ক্লাসের? 2তে পড়ে, 3তে পড়ে, ছোট বাচ্চাদেরকে পড়াই। আচ্ছা, অনেক কষ্ট করে আমি নিজে লেখার জন্য প্র্যাকটিস করতেছি, আমি নিজেও পড়ি রাত্রে, আমার ছোট ভাইকে পড়াই। আপনি নিজে পড়েন মানে কি? আপনি তো ইন্টারমিডিয়েটে পড়বেন, আবার এরকম শখ আছে? ইন্টারমিডিয়েট তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনি ইন্টার রেজাল্ট কি ছিল? 4.17। 4.1। এসএসসি 4.94 আউট অফ 5। জি। আচ্ছা, এই কোন মানবিক বিভাগ? ব্যবসায়িক, কমার্স থেকে। তাহলে আপনার এখন গ্যাপ কত? 2 বছরের? 2 বছরের গ্যাপ। তার মানে আপনি আবার বিশ্ববিদ্যালয়ে পড়তে চান? জি, সবাই বলতেছে, রাস্তায় ঘুরতেছি, সবাই বলতেছে তুমি ভর্তি হও। আমি লিখতে ট্রাই করতেছি, আমার পায়ের হাতের গুলা মাথাগুলো ব্যথা করে, আমি তাও কষ্ট করে লিখি, খাতায় লিখি, চেষ্টা করতেছি আমি। আবার আপনার দেনা কত এখন? ধার দেনা কত? আমার 7-8 লাখের মতো। হ্যাঁ, আমার ছেলে আশা আছে যদি দেনদি পরিশোধ করতে পারে, আবার স্কুল কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি হইতে আশা আছে। তখন দেনদি পরিশোধ করলে যদি ভর্তি করে দিত, আমি দেনদি কিভাবে পরিশোধ করাম? তার লাগে কইতাছে আমি যদি দেনদি পরিশোধ করতাম পারি আমি আমার ভর্তি হয়ে যাই। এরকম মানে এখন আপনার উপার্জন বলতে গেলে এই ভিক্ষার আয়। হ্যাঁ, ভিক্ষার আয় এছাড়া আমার কোনো। দর্শক এবং শ্রোতা, বুঝতেই পাচ্ছেন যে ওদের জীবনটা কতটা মানবেতর এবং এখানে একটা সম্ভাবনা লুকিয়ে আছে। এই ছেলেটাকে আবারও আমরা চাইলে পড়াশোনায় পাঠাতে পারি, ওর রেজাল্টও ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একজন মাকে হেরে যেতে দিতে পারি না। এবং আপনারা, যদিও বাবার এখানে বদনাম হয়, তারপরেও আমি এভাবে বলতে চাই না, এটার প্রয়োজনও ছিল হয়তো, সে কারণেই উনি নাই এই করোনার সময়টাতে। এই ছেলের সঙ্গে আমার কথা হয়েছে প্রায় আরও 1.5 মাস 2 মাস আগে। ও আমাকে মেইল করেছে। আপনি মেইল করলেন কিভাবে? আমি এই হাত দিয়ে অনেক কষ্ট, আমি লিখতে পারি, মোবাইলে খাতাও লিখতে পারি, এই হাত দিয়ে অনেক। আমি আপনার ভিডিওগুলো দেখতাম অনেক। আমি কিস্তিতে টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনি, কেউ আমাকে কোনোদিন মোবাইল কিনে দেয় নাই। আচ্ছা, আমি এই ভিক্ষার টাকা দিয়ে আমার কিস্তি অনেক রয়ে গেছে, মোবাইল জানি কিনছি আমি। আচ্ছা, ব্যাংকেতে ঋণ করে আমি মোবাইল কিনছি। মা বলছে অনেক ঝগড়া হয়েছে মোবাইল কিনা নিয়ে। মা
আমার তো সময় জানা, আমি বন্ধু বান্ধবরা তো আমি বন্ধুর সাথে যোগাযোগ রাখতে পারি না, আমার তো মোবাইল কিনে দাও। তখন মা রিং কিস্তি থেকে টাকা উঠে আমাকে তো মোবাইল কিনে দেয়। আচ্ছা, তখন ওইটাতে আপনি টাইপ করেছেন এইভাবে? তখন মোবাইলটা নেওয়ার পরে আমার অনেক কান্নাকাটি, আমি জীবনে কোনোদিন মোবাইল চালাতে পারি না, এত ভালো মোবাইল, এখন আজকে আমার হাত নাই পা নাই, আমি কিভাবে চালাবো মোবাইল। তারপর আমি অনেক চেষ্টা করলাম যে আমি না পারতে হইব। তখন আমি প্রথমবার তো ভাবছিলাম যে আমি লিখতে পারবো না, মোবাইল চালাতে পারলে লিখতে পারবো না। তারপরে দেখতেছি না, ট্রাই করার পরে 2 দিন 3 দিন 4 দিন ট্রাই করার পরে আমি আবার আগের মতো লিখতে পারি। যখন হাতগুলা ছিল যত স্পিডে লিখতে পারতাম, এখন আমি অত স্পিডে লিখতে পারি, হাত না থাকার কারণেও লিখতে পারি। আমি এই হাত দিয়ে আমি আপনার কাছে ইমেল পাঠাইছিলাম। আপনি কয়টা ইমেল পাঠিয়েছেন? আমি পাঠাইছিলাম 4টা মতন। 4টা। আপনি অনেক ভাগ্যবান যে যে কটাই পাঠিয়েছেন আমার চোখে পড়েছে। চোখে পড়ার পর আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। বিশ্বাস করি না যে আমার রিপ্লাই পাবো, আমার কোনো নিশ্চয়ই আল্লাহ এখানে ভালো কিছু রেখেছেন বলেই চোখে পড়েছে। আমাকে মিডিয়া দেওয়ার জন্য আমার মা রাস্তা সাংবাদিকের কাছে ঘুরছে। ও রাস্তায় ওরা শিক্ষিত মানুষ, ওকে কিছু করে দেন, কেউ আসে নাই। না ভাই, 10 বছর রাস্তায় কতবার অ্যাক্সিডেন্ট করছে জানেন? আমার হুইলচেয়ার উল্টে অনেক দূরে গেছি, গিয়ে গড়িতে হুইলচেয়ার ভেঙে গেছে। এগুলো আসলে বর্ণনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আপনারা সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করবেন, এবং আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করছি যে এই ফ্যামিলির জন্য আপনারা যদি কিছু করতে পারেন, আপনারা নিশ্চয়ই এদের পাশে দাঁড়াবেন। ভিটে মাটিটা থাকুক, আর নিজের পায়ে দাঁড়িয়ে যাক। শুধু এতটুকু সাহায্য এদের জন্য আপনারা করেন। 7 থেকে 8 লক্ষ টাকা কোনো টাকাই না, এখানে লক্ষ লক্ষ মানুষ এটা দেখেন, লক্ষ লক্ষ মানুষ এটা শুনবেন। সো আপনাদের কাছে আমার এই আর্জি। আপনাদের কাছে বিকাশ নাম্বার নিশ্চয়ই আছে? কয়টা বিকাশ নাম্বার আছে? 2টা বিকাশ নাম্বার আছে, আবার আমার আছে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। 4টা নাম্বার আছে। নাম্বারগুলো কি বলতে পারবেন একটু? মুখস্থ বলতে পারবো 2টা। মুখস্থ 2টা বলতে পারবেন? দুটো যেটা মুখস্থ বলতে পারবেন একটু বলেন। কার নাম্বার? আমার ফোন নাম্বার। 2টাই আপনার? জি। বলেন। 01813500132। এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার। এছাড়া আর আরেকটা নাম্বার? 01704838696। আচ্ছা, আর 2টা নাম্বার? এটা কার নাম্বার দিতে চাচ্ছেন? আর 2টা? এই 2টা আমার নাম্বার, আর 2টা নাম্বার আমার বোনজামার নাম্বার। বোনজামের উনারই 2টা? ওই 2টা নাম্বার একটু বলতে হবে। যে লেখা আছে? লেখা কাছাকাছি আছে? আছে, মোবাইল আছে। মোবাইল আছে। 01721307471। আপনি দেখে বলেন, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আবার এই নাম্বারটা আবার বলেন। হ্যাঁ, 017 দেখে বলেন। হ্যাঁ, 21307471। আচ্ছা, এর পরেরটা? 01820614124। আবার বলেন দেখে। 01820614124। ওনার নাম কি? মোহাম্মদ সুজন। উনি আপনার বোন জামাই? ছোট বোন জামাই। ছোট বোন? আপনার 2 বোন নাকি? 2 বোন। 2 বোনেরই বিয়ে হয়ে গেছে? এক বোন আমি পড়াশোনা করতেছি, ভিক্ষা করে রাস্তায় পড়াশোনা করতেছি। ওর তো পড়ালেখা বন্ধ হওয়ার পথে ছিল। আমি বলতেছি না, চান্স নিয়ে পড়াইতেছি, ওরকে আমি কিছু করাইতে চাই, বুঝছেন? ছোট বোন জামাই বলতে বড় বোনের বিয়ে হয়নি? না, আমার এই ছেলেটা বড়, এরপরে দুটোটা মেয়ে। তো ছোট বোন জামাই বলতেছেন আপনার ছোট, সেটা আপনার ছোট বোন জামাই। ও আচ্ছা, ঠিক আছে। তো এই হলো 4টা নাম্বার। এই 4টা নাম্বারে বিকাশ করা আছে। যারা ওনাদেরকে সাহায্য করতে চান এই নাম্বারে সাহায্য পাঠাতে পারেন। আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি, যারা দেশের বাইরে থেকে সাহায্য পাঠাতে চান বা দেশের ভেতরে থেকেও পাঠাতে চান, আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওদের চাইলে আপনারা সাহায্য পাঠাতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলেন। জনতা ব্যাংক, কুমিল্লা বুড়িচং শাখা। জনতা ব্যাংক, কুমিল্লা বুড়িচং শাখা। কি নামে আছে? কার নামে আছে? শাহিনা আক্তার। শাহিনা আক্তার কে? আমার আম্মা। শাহিনা আক্তার না শাহিন আক্তার? কোনটা? শাহিনা আক্তার। নামের বানানটা বলেন, ইংলিশ না বাংলা? SHAHINA না, শাহিনা। শাহিনা। আবার বলেন। SHAHINA। শাহিনা আক্তার। AKTER আক্তার। শাহিনা আক্তার। হ্যাঁ, এবার অ্যাকাউন্ট দিয়ে বলেন। 0185102116582। আবার বলেন নাম্বারটা। 0185102341658 এই হচ্ছে ওনাদের জনতা ব্যাংকের নাম্বার। যারা সুইফট কোড বের করতে চান আপনারা একটু গুগল করে নেবেন জনতা ব্যাংকের সুইফট কোড। যারা দেশের বাইরে থেকে পাঠাতে চান একটু সুইফট কোডটা বের করে নিয়ে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এই হচ্ছে ওনাদের সঙ্গে যোগাযোগ করা বা হেল্প করার নাম্বার। আমি যে নাম্বারগুলো দিলাম এখানে, সেই নাম্বারগুলো কিন্তু সারা দুনিয়ার মানুষ জানবে। এবং আমি সবসময় যেটা বলি আমার অনুষ্ঠানে, এখানে ভালো মন্দ বিভিন্ন ধরনের মানুষ আছে।
কেউ ফোন করে আপনাদেরকে প্রতারিত করতে পারে, কেউ ফোন করে সাহায্য করতে পারে, কেউ ফোন করে 2 নম্বরই করতে পারে। সো এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং এগুলো নিজ দায়িত্বে এগুলো আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ এরকম অনেক খবর আমি পেয়েছি যে অনেক লোক এখানে যারা সাহায্য নিতে আসেন তারা সাহায্য নেওয়ার পরে অনেক মানুষই তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ওখান থেকে আবার টাকা নিয়ে যায়। সো কোনো রকমের এই ধরনের ডিলে জড়াবেন না, ঠিক আছে? আমরা বর্তমানে ঢাকা মোহাম্মদপুর থাকি। ঢাকা মোহাম্মদপুরে থাকেন, টিকাপাড়াতে থাকেন। আর আপনার ফোন নাম্বার তো দেয়াই থাকলো, আপনি মোহাম্মদপুর কাঁচা বাজারে বসেন বোধ হয় না? কৃষি মার্কেটে বসেন, পানির পাম্পের কাছে রেগুলার বসেন, চাইলে আপনাকে ওখান থেকে খুঁজেও বের করতে পারবেন। ও কি আগের থেকে একটু ফ্যাট হয়ে গেছে বসে থাকতে থাকতে? হ্যাঁ, বসে থাকি তো, সারাদিন বসে থাকি। সকাল ফজর নামাজ পড়ে মসজিদে বেরোই আর রাতের 8টা পর্যন্ত বসে থাকি। আচ্ছা, আপনি শুধু বসে থাকেন নাকি লোকজনের কাছে? আমি চাই না, আমি সবসময় জিকির করি, আল্লাহর জিকির করি। অনেকে বলতেছে বোবা নাকি, অনেকে অনেক কথা বলে, অনেকে লজ্জা শরমে খুঁজতে চায় না কি কোনোদিন এই ফতে আসিল না, আল্লাহ আনাইছে লাগে কি। ওই দিন মা বলতেছে মাছ খাই না, আমরা প্রায় 2 বছরে 5 দিন মাছ কিনে খাইছি। ওই দিন মা বলতেছে রমজান তো লতি দিয়ে ভাত খাবো, মা বলতেছে। তখন আমার তো আমি কী করবো, মা বলতেছে লতি দিয়ে ভাত খাইবো, মাছ দিয়ে লতি দিয়ে ভাত খাইবো, মা বলতেছে। তখন আমি সকালবেলা ঘুম থেকে ওইটা না খাই নাই, চলে গেছি বাজারে আমার ছোটো ভাইকে নিয়ে। যাওয়ার পরে 250 টাকা পাইছি। 250 টাকা পাওয়ার পরে 200 টাকা দিয়ে মাছ কিনছি, আর 40 টাকা দিয়ে লতি কিনছি, আর 10 টাকা ধনির পাতা কিনছি। আসার পরে দুপুরে আসি, সকাল না খেয়ে চলে যাই ঘুম থেকে ওইটা। আসার পরে তারপরে কিনে নিয়ে আসি। আসার পরে মা পাক করছে, পাক করার পরে মা আর আমি একসাথে খাইছি। আর আমি প্রত্যেক দিন ভিক্ষা করে আসার পরে 20 টাকা ব্যাংকে রাখি। আমি একটা মাটির ব্যাংক কিনছি, এই প্রত্যেক দিন আমি নতুন টাকা একটা রাখি। কিন্তু মা বলতে পারবে না আজ পর্যন্ত যে আমি কিসের জন্য এই টাকাটা রাখি। কেন রাখেন? আমি রাখি, আমার জন্ম হওয়ার পরে আমার মার কোনোদিন কান স্বর্ণের জিনিস পরতে দেখি নাই। আমার মার কান এখনও ফাঁকা আছে খালি। আমার মা আমি জিনিস কিনে দেবো, প্রত্যেক দিন আমি 20 টাকা নতুন টাকা দিলে কেউ আমি রাখি। আমার মা বলতে পারবো না এখন আমি কিসের জন্য রাখি। আজ বললাম আমি যে আমার মাকে 2 জোড়া কানে দুল কিনে দেবো, 1 জোড়া না, আমি একসাথে 2 জোড়া কিনে দেবো। আল্লাহ চাই তো আপনি সেটাও পারবেন ইনশাল্লাহ। আমার মা বলতেছে বাবা আমি আমার মা কোনোদিন আমার কাছে বলে না, আমি মন থেকে আমি বাজারে গেলে মা কি খাইবো ওইটা কিনে আনি। আমার মা কদিন ধরে অসুস্থ, ডিম কিনে আনছি, 80 ডিম খাইবো, আমি যেটা পারি এটা কিনে আনি। আর এত কষ্ট করে আনি যা বলার বাড়ি। আমি একসাথে 2 জোড়া আমার কানের দুল কিনে দেবো মাকে। নিশ্চয়ই টাকা দিয়ে আমি 20 টাকা করে প্রতিদিন রাখি। আমি নতুন টাকা রাখি 20 টাকা করে ব্যাংকে, বড় মাটির ব্যাংকে রাখি। যে অনেক টাকা দরকার, অন্যের জিনিস তো অনেক দাম। নিশ্চয়ই হবে একদিন। আপনার খাওয়াই দেয় কে? আমার মা খাওয়াই দেয় অনেক সময়। আপনি নিজে খাইতে পারেন না? আমার মা যখন অনেক সময় দেশে যায়, আমি 3 দিনও না খেয়ে থাকি। আমি খাই না, আমি মার হাত ছাড়া আমি কেউ খাই না। মায়ের হাত দিয়ে ভাত খাইলে এত মজা, দুনিয়ার যারা খান নাই তারা এখনো বুঝবেন যে মার হাত দিয়ে খাবার খাওয়ার এত মজা। কিন্তু মা যখন থাকবে না তখন খাবেন কিভাবে? তখন আল্লাহ তো অনেকে বলতেছে বিয়ে শাদী করতাম, অনেকে বলতেছে, কেননা মেয়ের তো আমাকে দেখে আসবে না। আমার যদি কিছু টাকা পয়সা থাকে, একটা মেয়ে যদি গরিব সংসারে মেয়ে আনি, ও তো খাতে হবে। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নগুলো আমি করছি প্রিয় দর্শক, আপনারা ওর ভবিষ্যৎ বা ওর ইকুয়েশনটা আপনারা বোঝেন। মা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এবং উদ্যানে বা ফলমাইটি আল্লাহ, মারাই ফাইট করেন। দেখেন যখন ওর শ্বাস নাই, ও যখন সবাই বলেছে যে ও মারা গেছে, মা বলেছে না যতটুকু আছে আমি, এবং অকাল সমুদ্রে মানে ঝাঁপ দিয়েছে 5,000 টাকা নিয়ে। তারপরে 11 লক্ষ টাকা খরচ করেছে। 11 লক্ষ টাকা কীভাবে কার কাছ থেকে কোনভাবে নিয়ে আসছে এটা বড় কথা নয়, কথা হচ্ছে সে খরচ করেছে ছেলেকে বাঁচানোর জন্য। এই ছেলেকে নিয়ে সে পাসপোর্ট অফিসে চলে গেছে যে সে দেশের বাইরে চলে যাবে, পকেটে টাকা মাত্র 5,000, সঞ্চয় বলতে কিছু নাই। এই হচ্ছে মা। এবং ফাইট সেখানে শেষ হয়নি, সে ফাইট করছে এখনও। সে ভিক্ষার টাকা হলেও এই সন্তানের পাশে থাকে। আরও 3টা সন্তান তার আছে, সেই সন্তানের কথা চিন্তা না করে এই সন্তানকে সে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই কিছু টাকা 7-8 লাখ টাকা ঢাকা শহরে কারো কোনো টাকাই না। 7-8 লাখ টাকা কারো মাসের খরচ। তো এটা কোনো ব্যাপারই না। এবং যদিও পরিস্থিতি অনেক প্রতিকূলে, তবুও বলবো যে অন্তত এদের ভিটামাটিটা এদের থাকুক এবং এই ছেলেটা পড়াশোনায় আবার ফিরে যাক। এর 2 হাত 2 পা, কৃত্রিম 2 হাত 2 পা, এটার কোনো রকম ব্যবস্থা হোক, এ আবার পড়াশোনায় ফিরে যাক, এর ভবিষ্যৎটা দাঁড়িয়ে যাক।
যত মানুষ একে সাহায্য করবেন, যত মানুষের পাশে দাঁড়াবেন, যে পরিমাণ সাহায্য, যেটা খুব ক্ষুদ্র হোক বড় হোক বা যে কারণেই হোক না কেন, এই সাহায্য নিয়ে অন্ততের ভবিষ্যৎটা আমরা তৈরি করে দিই। ও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এটা হবে এক ধরনের সঞ্চয়। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, যারা ধর্মকে বিশ্বাস করেন, সেই জায়গাটা থেকে এটা সারা জীবনের জন্য ইনভেস্ট। এবং ও যত ভালো কাজ করবে দুনিয়াতে সবগুলোর আপনি আপনার শেয়ার থাকবে। সেটাই তো বলে আমাদের ধর্ম, তাই না? তো সেই জায়গা থেকে আসেন, আমরা দাঁড়াই। আমার একটু জানার ইচ্ছা যে আপনার এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে, চেয়ারম্যান, মেম্বার বা যারা আছেন, তারা কতটুকু আপনার জন্য কি করেছেন? আমি যে সময় হাসপাতাল তাই একজন, আমি তো মা কান্নাকাটি করতেছি, একজন প্রধানমন্ত্রী কার্যালয় অফিসের থেকে সাইডে হাত পা নাই, সারা বিশ্বে তো জানে এরকম একটা ছেলে, পড়ার শিক্ষিত মানুষ একটা হাত পা নাই, সারা বিশ্বে জানি না, জানতে জানতে মোহাম্মদপুর হসপিটাল গেছে, যাইয়া বার করছে রাজীবের আম্মুকে। তো নাসারা দেয়া দিছে রাজীবের আম্মু এটা, তো দেয়া দিছে। আমি ছেলেরে জ্বরে বাবা কইয়া ধরছি, ছেলে কয় আমার অফিসেতে ফাড়াইছে, হ্যাঁ একটা শিক্ষিত মানুষ প্রধানমন্ত্রী কার্যালয় অফিসেতে ফাড়াইছে, আমি আমরা হ্যাঁ কিছু একটা কইরা দেন, হ্যাঁ সুস্থ হয়ে লোক। তো হ্যাঁ আমার ধর মাথা ঠিক আছিল না, হ্যাঁ আমার ফোন নম্বরটা নিছে, হ্যাঁ নিয়ে যন্ত্রণ 5,000 টাকা বেড়ে বিকাশে আসছে। হ্যাঁ ফোন নম্বরটা যদি আমি রাখতাম তো আমি না হ্যাঁ তালাশ করতাম। তো হ্যাঁ তো গেছি গে ফোন নম্বর রাখতাম পারছি না। এরপরে একদিন আমার ছেলের আমার পুত্রারে লইয়া আমি কাজে প্রধানমন্ত্রী 4 নম্বর গেড়িতে ঢুকছি, আমার দেয় না, আমি কান্নাকাটি করতেছি, ছবি দিলে আমার কেউ দেয় না। এরপরে এক রুমনি আমার এক লোকে বুয়াইছে, কয় না এটা বসেন, বসিয়া আপনি গল্পটা সব কইছি এরকম, আপনি এমনি আইলে ছেলেরে লিয়া আপনি দেখা করতেন না হ্যার লগে, প্রধানমন্ত্রীর লগে কি আপনি দেখতে পারবেন? আপনার ছেলেরে না ছাড়া আপনি দেশে যাইয়া সুস্থ হইলে আপনার ছেলেরে লইয়া মেম্বার চেয়ারম্যান লইয়া আপনার ব্যক্তি একজন লোক লইয়া আপনি সরাসরি আইয়া লেবেন, আমরা দেখা করাই দিত না। আমি জানি প্রধানমন্ত্রী কার্যালয়ে 4 নম্বর গাড়িতে ঢুকছি, আমি মেম্বার চেয়ারম্যানের কত ফাও ধরছি, তুই বুঝি 4 নম্বর গাড়িতে ঢুকছি, কেউ বিশ্বাস দেয় না। কত নেতা ফেতারের লগে লগে আমি ঘুরছি, আমি আগারে থাম, আপনারা ফিসে থাকেন, আমি দেখে আইসি, আমি যাই আইসি। কয় না হুদা তুই মিশা কথা কস, আমি কেন আমি মিশা কথা কই না, আমি যাই আইসি, আমার কইছে আপনারা লগে যাইতেন, যায় না কেউ স্বীকারও কেউ স্বীকার কেউ আসলে না আমাদের শুধু আমি ওনাদের কারোরই আমি দোষ দিচ্ছি না এখানে। মূল কথা হচ্ছে যে ওনারা হয়তো ওনাদের জায়গাটায় সত্য, ওনারা বিশ্বাস করতে পারেননি, বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আমরা প্রথম কথা হচ্ছে কি যে আসলে আমরা যে অবস্থায় থাকি, ধরেন আমি এখন যে কথা বলছি আমি একটা অবস্থার মধ্যে আছি, আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন তারা একটা অবস্থার মধ্যে আছেন। আমরা যখন নিজের অবস্থাকে ভুলে গিয়ে অন্যের অবস্থাকে নিজের মধ্যে ধারণ করতে পারবো, মানে যদি আপনি একবারের জন্য চিন্তা করেন যারা এই গল্পটা দেখছেন, ওই ছেলেটা যে ছেলেটা এখানে বসে আছে, কি নাম যেন আপনার? মোহাম্মদ রাজীব হোসেন। রাজীবের জায়গায় আপনি, বা আপনার সবচেয়ে প্রিয় মানুষটা রাজীবের জায়গায় আপনি যখন ওই জিনিসটা চিন্তা করবেন, তখন আপনি যদি আপনি অন্তর থেকে এটা ফিল করতে পারেন, তখন আপনার দ্বারা ভালো কাজ করা সম্ভব, রাজীবের জন্য করা সম্ভব। মানে উনি যাদের কাছে বলেছে তারা হয়তো জিনিসটা অনুভব করতে পারেনি, তাদের সন্তান যদি এরকম কেউ হতো বা তারা যদি ওইভাবে অনুভব করতেন, তাহলে হয়তো বা রাজীবের অবস্থাটা আজকে আরও বেটার হতো। তো যাই হোক, আমরা শুধু বলবো যে আসুন আমরা অন্তর দিয়ে অনুভব করি এবং রাজীবের জন্য আমরা চেষ্টা করি। রাজীব, আপনার শেষ পর্যায়ে কিছু বলার আছে? আমি আর রাস্তায় থাকতে চাই না, আমি চাই আবার পড়াশোনা ফিরে যেতে চাই, আবার আগের মতন আমার 2 হাত নাই পা নাই কি হয়েছে আমিও কিছু করতে চাই, দুনিয়ার মানুষ দেখবে না রাজীব কিছু করতে পারছি। ডেফিনেটলি আমরাও সেটা বিশ্বাস করি রাজীব। আমি একটা লাস্টের দিকে যে কথাটা, যে মানুষটার কথা বলবো, আমি যদ্দূর জানি ওনার নামের উচ্চারণটা এরকম কিনা আই এম নট শিওর, নিক ভয়েসেস অথবা নিক ভুজিসিক, আমি উচ্চারণটা হয়তো পারফেক্টলি করতে পারলাম না, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আপনারা পাবেন। মানে সারা পৃথিবীতে যত ওয়ার্ল্ড নোন মোটিভেশনাল স্পিচ দেন তার মধ্যে হি ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ান। এবং আমি এরকম শুনেছি যে তার একটা লেকচারের জন্যে আপনার টাইম নিতে, মানে শিডিউল নিতে মোটামুটি বছরখানেক আগে তার সঙ্গে যোগাযোগ করতে হয়। তো এই ভদ্রলোক জন্মগতভাবেই হলো আপনার ওনার পা নাই, হাত নাই, এবং ওনার পায়ের শুধুমাত্র ছোট্ট একটা আঙ্গুলের মতো কিছু একটা আছে, তো উনি জন্মগতভাবেই ওরকম। তো এই ভদ্রলোকের জীবনী দেখে যেটা জানি, যতটুকু শুনেছি, যতটুকু স্টাডি করে, যে উনি একবার সুইসাইড করার প্ল্যান নিয়েছিলেন। তো সুইসাইড করার প্ল্যান থেকে উনি ফিরে আসেন যে আসলে ওনার মতো একজন পৃথিবীতে আছে, বা ওনার মতো পত্রিকায় কোনো একটা নিউজ দেখে। তো তারপরে উনি সারা দুনিয়ার এত বড় মাপের একজন মোটিভেশনাল স্পিকার। ওনার প্রত্যেকটা বক্তব্য যদি আপনারা শোনেন ইউটিউবে, তাহলে দেখবেন যে জীবনটাকে কীভাবে সুন্দর করা যায়। সম্ভবত লাইফ ইজ বিউটিফুল বা কোনো একটা কিছু ফাউন্ডেশনের উনি হচ্ছেন কর্ণধার। তো এই কারণেই কথাটা বলছি যে পরিবেশ যদি তৈরি করে দিতে পারি আমরা, এবং ভেতরের অদম্য ইচ্ছাকে যদি আমরা সাপোর্ট করতে পারি, তাহলে এরকম রাজীব যারা আছেন আমাদের সমাজে, তাদের মধ্য থেকেও এরকম মানুষ করা সম্ভব।
সো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। ও যেহেতু পড়াশোনা করতে চাচ্ছে, আমরা আসেন সবাই মিলে চেষ্টা করি আমরা যেন ওর পড়াশোনার দ্বারটা উন্মুক্ত করে দিতে পারি। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।